হরে কৃষ্ণ। তো আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক, গীতা একাডেমির পথ প্রদর্শক, আমাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমির কর্ণধার, আমাদের সবার শিক্ষাগুরু শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু। শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভুকে জয় হরিবল। তো প্রভু দীর্ঘ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মায়াপুরে এই ভক্তি বেদান্ত গীতা একাডেমিকে তিল তিল করে তিনি আহ, এই পুরা ভারতবর্ষে, এমনকি বিভিন্ন আহ, পৃথিবীর অন্যান্য দেশেও এই ভক্তিবেদান্ত গীতা একাডেমির প্রচার কার্য তিনি স্থাপন করেছেন। সরাসরি ভাবে কোর্স হয় এবং অনলাইনে কোর্স হয়, বাংলা ভাষাতেও হয়, সেই সাথে ইংরেজি এবং হিন্দি ভাষাতেও এই গীতা একাডেমির কার্যক্রম রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো এই যে প্রচার কার্যক্রম, তার একমাত্র আহ, ফল পাওয়ার অধিকারী হচ্ছেন শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু। তো আমাদের এই বাংলাদেশে সেই 2002 সাল 3 সাল থেকে প্রভু বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে আজ 2025 সাল শেষ পর্যন্ত প্রভু আমাদেরকে কৃপা আশীর্বাদ করে যাচ্ছেন। তো প্রভু আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখছেন বিদায় আমরা সাহস পাচ্ছি প্রচার করার একটু সাহস পাচ্ছি। কারণ বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো প্রচার করা সম্ভব হয় নাই। আর হচ্ছে ভগবত গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান এবং ভক্তের কৃপা না হলে সেটা কখনো সম্ভব না। তো এই সুযোগটা প্রভু আমাদেরকে করে দিয়েছেন, উনি সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা একটু প্রচার করার সুযোগ পাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রভুপাদ আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু এবার তিনি সন্ন্যাস ক্যান্ডিডেট, উনি সন্ন্যাস পাবেন হয়তো এবারের গৌর পূর্ণিমা হতেও পারে। গুরু মহারাজ যদি কৃপা করে তাহলে আমরা আহ, প্রভুকে সন্ন্যাসী হিসাবে দর্শন করতে পারবো। তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। প্রভু আমাদের বাংলাদেশে আসছেন অনেক বছর হয়ে গিয়েছে, প্রভুকে আমরা সরাসরি পাইনি। তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো নাই, কখনো যদি বাংলাদেশের পরিস্থিতি ভালো হয় আমরা প্রভুকে আমাদের কাছে নিয়ে আসবো প্রভুর সরাসরি সঙ্গ নেওয়ার জন্য। তো প্রভু আমাদেরকে এখন অনলাইনে কৃপা করেন, যখনই বলি প্রভু ওনার ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিচ্ছেন, আজকেও সময় দিচ্ছেন। প্রভুর অন্যান্য ব্যস্ততা রয়েছে, তার মধ্যে আমাদের সময় দিচ্ছেন। সেজন্য ভক্তি বেদান্ত গীতা একাডেমি চট্টগ্রামের পক্ষ থেকে আমরা প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রভুর কৃপা দৃষ্টি যেন সব সময় আমাদের প্রতি রাখেন। হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? তো আমাদের মাঝে শ্রীপাদ লক্ষ্মী বন্ধু উপস্থিত আছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা প্রতি বছর এই ক্রিসমাস ডেতে আমাদের প্রচারক ভক্তদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রত্যেক বছর। কোনো ধামে বা আমাদের কোনো সেন্টারে বা মন্দিরে যেখানে যেখানে আমাদের সুবিধা হয়, ভক্তদের সুবিধা হয়, আমরা করি। 2 দিনের এই অনুষ্ঠান আমরা গতকাল থেকে শুরু করেছিলাম। তো গতকালে আমাদের 2টা সেশন ক্লাস হয়েছে। আমাদের চিন্ময় ধাম প্রভু এবং পুরুষোত্তম মাধব প্রভু ওনারা ক্লাস দিয়েছেন সকালের দিকে। বিকালের দিকে আমাদের একটু মিটিং হয়েছিল, সবার রিপোর্ট প্রদান করেছেন। আর আমি আপনাকে সম্মিলিত রিপোর্ট আপনার কাছে পাঠাবো, সেটা একসাথে করে। আর আজকে 3টা সেশনে আমাদের ক্লাস হচ্ছে, সকালের সেশনে আমি কিছু বলার জন্য চেষ্টা করেছি। এখন আপনার কাছ থেকে আমরা কি আশীর্বাদ শ্রবণ করব। বিকালের দিকে আমাদের মন্দিরের অধ্যক্ষ প্রভু শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু উনি উনি ক্লাস দেবেন, উনি আসবেন বলছে।
আহ তো এই হচ্ছে প্রভু আমাদের 2 দিনের কার্যক্রম আজকে। এই ক্যাম্পে আমাদের 60 জন প্রচারক ভক্ত অংশগ্রহণ করেছে। মাতাজি এবং প্রভুরা রয়েছে এখানে। ওরা বিভিন্ন ধরনের ক্লাস দেয়। সাতত্ব ক্লাস, গ্রেড 1 ক্লাস, পাঠচক্র ক্লাস। আবার কিছু কিছু মাতাজিরা ওনারা ছোটদেরকেও ক্লাস দেন, জাগ্রত চেতনা, জীবনের প্রস্তুতি, এই ক্লাসগুলো দিয়ে থাকে। তো প্রভু আপনার কৃপা আশীর্বাদ কামনা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কথা শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, পুরুষোত্তম মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। বাংলাদেশের এরকম উদ্ভূত পরিস্থিতির মধ্যেও আপনারা একত্রিত হয়ে প্রচার করছেন এবং এক জায়গায় একত্রিত হয়েছেন সেমিনারের জন্য। আহ, তো আমাদের এখানে হলে কিরকম হতো আমি জানি না, কিন্তু আপনারা যে মহাপ্রভুর একান্ত জন, একান্ত ভক্ত, এটা বোঝা যায়। বিশেষ করে গুরু মহারাজের মানে হৃদয় আছে বাংলাদেশ। গুরু মহারাজ তো স্বাভাবিকভাবে মানে শারীরিকভাবে যেতে পারছেন না, কিন্তু সর্বদা বাংলাদেশের কথা চিন্তা করেন। তাই এটাই প্রমাণিত আপনারা অনেক ভালো ভক্ত। তো আমাকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অজিত নরোত্তম বাবু আমাকে খুব ভালোবাসেন, তো সেই জন্য আমাকে বলেছেন। এখন আমাকে একজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার খেয়াল ছিল না, আমি আবার ফিরে আসলাম। তো ক্লাস করে তারপরে বিকালে যাবো ডাক্তারের কাছে। তা আপনারা এত কষ্ট করে ওখানে প্রচার করছেন, আমরা তো আনন্দে আছি এখানে। আমরা আপনাদের ভাবটা কতটুকু বুঝতে পারবো আমি জানি না, কিন্তু যারা বাংলাদেশ সম্বন্ধে জানেন তারা জানেন। বাংলাদেশে যারা একবার গিয়েছেন, সেখানে ভক্তদের মানসিকতা, ভাবনা, আবার এই উদ্ভট পরিস্থিতির মধ্যে থেকে আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, সেটা অবশ্যই আপনাদেরকে বাহবা দেওয়ার যোগ্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো আমাকে অজিত নারায়ণ প্রভু নির্দেশ দিয়েছেন যে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্য। বিশেষ করে প্রথম দিকে ক্লাসের সংখ্যা ভালোই থাকে, পার্টিসিপেটের অবস্থা, ভক্তদের অবস্থা, কিন্তু আস্তে আস্তে কমে যায় কেন? সেটাকে ধরে রাখার জন্য আমাদের কি কি করা উচিত, তো সে বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি আমাদের এখন প্রায় 350 মতো ক্লাস রয়েছে পশ্চিমবাংলাতে। 350 ক্লাস রয়েছে আমাদের এখন বর্তমানে। তো কিছু কিছু ক্লাস খুব ভালো চলছে, কিছু কিছু ক্লাস কমে যাচ্ছে। তো ওগুলি আলোচনা বা তদন্ত করে বা আহ, বিচার বিবেচনা করে, যেগুলি মানে আমার মাথায় আসবে সেগুলি আমি বলার চেষ্টা করবো আপনাদের সাথে। তো আপনাদের কাছ থেকেও কিছু শুনবো আমি, যে আপনারা কি মনে করছেন এই বিষয়গুলি। তো তার পূর্বে আমরা একটু প্রার্থনা করব সবাই। গুরু পরম্পরা, প্রভুপাদ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাপ্রভুর চরণে প্রার্থনা করে আমরা আলোচনা শুরু করবো। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादीं पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातं वन्दे श्रीगुरुदिनतरणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त श्रीमते जयप्रकाशं नित्यानंद नमोचार्य पदाय नित्याय पदाय गौरकथा धम्मदाय निकुञ्जन्ति। हरे कृष्णा। शिला गुरु महाराज की, शिला प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदी। हरे हरे बोल। তো আমরা, আমাদের প্রত্যেকের আপনাদের অভিজ্ঞতা রয়েছে, প্রথম প্রথম যখন আমরা ক্লাস শুরু করি, তো স্বাভাবিকভাবে অনেকের মধ্যে একটা কৌতূহল জন্মায়, কি হবে দেখি আমরা ক্লাসে। তখন ওয়ান টাইম সেমিনারে সাধারণত অনেক বেশি লোক আসে, যেটা আমরা দেখেছি প্র্যাকটিক্যালি। বিভিন্ন রথযাত্রা, জন্মাষ্টমী, সেখানে একটা টপিক সিলেকশন করা হয়, তো তার উপরে বহুত লোক রেজিস্ট্রেশন করে। কিন্তু যখন আহ, তাদেরকে আমরা পরবর্তীতে বলি আমাদের আহ, ধারাবাহিক আলোচনা হবে, কন্টিনিউ আপনারা ক্লাস অ্যাটেন্ড করুন, ওখানে কিছু লোক অ্যাটেন্ড করে। আবার সেই লোকগুলি যখন ক্লাস করে তারপরে, এমনকি আমরা আমরা দেখেছি ভক্তিশাস্ত্রী ক্লাসও আমরা দেখেছি, একসঙ্গে হয়তো 50-60 জন ঢুকে, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় 30, ম্যাক্সিমাম 25-26 জন এসে মানে টিকে, তারপরে আর টিকে না। আবার ভক্তিবিভাগ ক্লাসে আমরা দেখেছি, আমরা ক্লাস করতে যেখানে দেখেছি 40-50 জন অ্যাটেন্ড করে, লাস্টে গিয়ে টিকে 20 থেকে 22-23 জন পর্যন্ত। তো সেমিনারের ক্ষেত্রে একটা আলাদা বিষয়, কিন্তু নর্মাল ক্লাসে যেগুলি আমরা দেখি যে কিছু কিছু ক্লাস খুব ভালো অ্যাটেন্ড করে বর্ধিত হতে থাকে, আবার কিছু কিছু ক্লাস কমে যায়। তো ওইসব দেখে আমরা আমরা অনেক কিছু নির্ণয় করেছি। যেরকম প্রথম হচ্ছে যে যিনি ক্লাস দেন, ক্লাসের ধরন ঠিক নেই। তো তো যারা যারা শ্রোতা তাদের কাছে একটা একঘেয়েমি ভাব লাগে, তাই না? একই রকম ক্লাস দেওয়া, পড়াতে হয়, পড়াচ্ছেন শুধু, তো শ্রোতারা শুনে তারপরে ওরা যে প্রশ্ন করবে কোনো সুযোগ পায় না। কি কি প্রশ্ন করবে, এমন ক্লাস কি প্রশ্ন করবে, এখনো দেখা যায় এরকম। তো বলার, তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ থাকে না। তো যদি পরস্পরের মধ্যে যদি সম্পর্ক, মাস্টারমশাই ছাত্রদের মধ্যে যদি সম্পর্ক প্রতিস্থাপন করা না যায়, তখন ওই ক্লাস আমরা দেখি একটা বেশিক্ষণ টিকে না, একঘেয়েমি লাগে ভক্তদের কাছে, তাই না? যেরকম আহ ক্লাস দিয়েছেন একজন, তো তাকে জিজ্ঞাসা করছেন ক্লাস কেমন হয়েছে, খুব ভালো, খুব ভালো ক্লাস। তো কি বুঝতে পারলেন? রামায়ণ এক জায়গায় লেকচার হচ্ছে, রামায়ণ পাঠ হচ্ছে, তো শ্রোতারা খুব বাহবা দিয়েছেন, বাহ মহারাজ খুব সুন্দর ক্লাস, সুন্দর ক্লাস। তো আচ্ছা, সুন্দর যদি হয় তারা কি বুঝতে পেরেছ? বলে এক জায়গায় একটা শঙ্কা আছে। কি শঙ্কা? যে আপনি অসুরের কথা বর্ণনা করেন, কিন্তু আমাদের মনে কোশ্চেন যে আসলে কি রাম অসুর না রাবণ অসুর? তখন মহারাজ বলছেন আসলে রাম অসুর নয় আর রাবণ অসুর নয়, অসুর হচ্ছে আমি, কারণ আমি তোমাকে বুঝাতে পারিনি। শুনছে কিন্তু বুঝতে পারছে না, বক্তা যে কি বলছে সেটাও বুঝতে পারছেন, উনি ওনার ভাবে বলে যাচ্ছেন। এরকম যদি একটা একঘেয়েমি ভাব থাকে ক্লাসের মধ্যে, সেই ক্লাসের শ্রোতারা কিন্তু অত ইন্টারেস্টিং নেয় না। এটা একটা দিক, এটা একঘেয়েমি একটা ক্লাসের মধ্যে ভাব থেকে যায়, যে একই রকম ভাবে ক্লাস দিচ্ছে কন্টিনিউ, ওইটা চলবে না। ওটার জন্য আমরা আহ প্রবলেম হতে পারে আমাদের। আচ্ছা, দ্বিতীয় যদি আমরা বলি যে টিচার আর হচ্ছে ছাত্র, তাদের পরস্পরের মধ্যে একটা পার্সোনাল কেয়ার বা ব্যক্তিগত সম্পর্ক একটা অভাব বোধ। টিচার তো টিচারের মতো ভাব, আর ছাত্ররা ছাত্রদের মতো ভাব,
টিচারের মধ্যে ছাত্রদের মধ্যে যে একটা আন্তরিক একটা সম্পর্ক, সে সম্পর্কটা নেই। সেই জন্য এখন আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের জিবিসি থেকে, যে ক্লাসের সফলতার জন্য 4টে বিষয় নিয়ে ওনারা চর্চা করছেন। 4টে বিষয়। তার মধ্যে প্রথম যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। যে লিডার আর হচ্ছে ছাত্র, যে উভয়ের মধ্যে ফ্রেন্ডশিপের যখন অভাব হবে, এখন কিন্তু ওই টিচার আর ছাত্র ওই ভাব কিন্তু উঠে গিয়েছে এখন সব জায়গা থেকে, সারা বিশ্বব্যাপী। এই 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 যে বিচারটা কিন্তু উঠে গিয়েছে, আমি টিচার তুমি ছাত্র, আমি যা বলবো তাই করতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতন পরিবর্তন এইসব নেয়ার লোকের সঙ্গে এখন কম আছে। তো সেই জন্য প্রথম ফার্স্ট, যে ছাত্রদের সঙ্গে যদি বন্ধুত্বের মতো সম্পর্ক না গড়ে তোলা যায়, তাহলে সেই ক্লাস বেশি দিন টিকবে না। মানুষ এখন শাসন করার বা শিষ্য মানে যিনি, গুরু মানে যিনি শিষ্যকে শাসন করবেন, শিষ্য মানে যিনি শাসনকে স্বীকার করবেন, ওই পদ্ধতি এখন আর নেই, ওই পদ্ধতি উঠে গিয়েছে। সেই জন্য এখন 4টে বিষয়ের উপরে বেশি ধ্যান দেওয়া হচ্ছে, ওগুলি আমাদেরকে শেখানো হচ্ছে। আমাদের যারা নিউ সন্ন্যাস ক্যান্ডিডেট, তাদেরকে এখন তৈরি করা হচ্ছে এই বিষয়ে, মানে কন্টিনিউ চলছে, যাকে বলা হয় স্মল গ্রুপ প্রোগ্রাম। তো তার মধ্যে প্রথম হচ্ছে, ফার্স্ট যে লেসনটা আছে, যে ক্লাসের অবনতির কারণ আছে ছাত্র বা গুরু বা শিক্ষাগুরু যারা, আর তাদের যে অধস্তন, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক বন্ধুত্বমূলক সম্পর্কের অভাব, ফ্রেন্ডশিপ। এই সম্পর্কের অভাব থেকে এই ক্লাসে অনেক 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 প্রবলেম আছে। যেরকম আহ আপনি ক্লাসের শেষে আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন, কোন বিষয়টা আজকে ভালো লাগলো, কেমন লাগলো। অথবা আপনি ক্লাসের পূর্বে, সাধারণত নিয়ম আছে, আমরা পাঠচক্রে আমি লিখেছি, যে যখন কেউ ক্লাস নেবেন, অর্থাৎ সঙ্গদাস বা সঙ্গসেবক অথবা গ্রুপ লিডার, তিনি ক্লাসের আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে পুরো ফ্রি থাকবেন, কোনো আধার কাজ থাকবে না। কেন থাকতে হবে? কেন যখন ছাত্ররা আসবে বা সদস্যরা আসবে, তাদের সঙ্গে আপনাকে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করার জন্য যখন আসলো, তাকে নিয়ে বসুন, কালকে তোমার জব কেমন হয়েছে, বা গত সপ্তাহে তোমার আধ্যাত্মিক কিছু উপলব্ধি আমার সঙ্গে শেয়ারিং করো। তো এই যে আদান প্রদান, যখন ছাত্র আর শিক্ষকের মধ্যে যে এই আদান প্রদানটা একটা ক্লাসের মধ্যে একটা একটা ভাবনা মানে তৈরি করে নেয়, যে যে একটা এটা মানবিক সম্পর্ক প্রয়োজন, আমাদের প্রয়োজন, ভক্ত আমরা পরে, একটা একটা মানবিক সম্পর্ক আমাদের প্রয়োজন। এটা মানে আমরা মানুষ, আমরা আমরা একা থাকতে পারি না, আমাদের একজন আহ একজন একজন কাছে একজন দরকার, আমরা একাকিত্ব থাকতে পারি না। তো আমাদের একজন বন্ধু দরকার, আধ্যাত্মিক জগতে আমাদের পারমার্থিক একজন বন্ধু দরকার। তো যখন আমরা একজন ছাত্রের সঙ্গে এরকম ভাবে, যখন লিডার যখন কথা বলবে, নতুন হোক নবাগত হোক, তখন স্বাভাবিকভাবে তার মধ্যে একটা প্রভাব বিস্তার করে। আর এই অভাবটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই ভক্তরা কিন্তু বেশি একটা মানে গ্রহণ করতে পারবে না উপদেশ বা আলোচনা, ওটা নিতে পারবে না। সেই জন্য একটা আমরা বলি যে ক্লাসের নষ্ট কেন হয়, কমে যায় কেন, একটা ব্যক্তিগত সম্পর্কের অভাব থেকে এই জিনিসটা আমাদের হয়। ছাত্রদের সঙ্গে টিচারের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকা দরকার, তাই না? তো এই ব্যক্তিগত সম্পর্ক, যেরকম আপনি ধরুন কোথাও গিয়েছেন, আপনি মায়াপুরে এসেছেন, মায়াপুরে যাওয়ার জন্য আপনার যত সদস্য রয়েছে, তাদের জন্য আপনি 5 টাকার একটা কিছু মূল্যবান কিছু বস্তু একটা নিয়ে যেতে পারেন, আপনি তাদেরকে গিয়ে ব্যক্তিগত ভাবে দিবেন, গিফট, উপহার, বা একটা খাজা দিলেন পুরী ধাম থেকে নিয়ে এসে। ওই একটা খাজার মূল্য অনেক কিন্তু, যখন আপনি প্র্যাকটিক্যালি আপনাদের সদস্যদেরকে ব্যক্তিগত ভাবে যখন আপনি দিবেন, তারা ভুলতে পারবে না আমাদের। যেরকমই আপনি ক্লাস দেন, যদি সম্পর্ক যদি খুব গভীর থাকে ব্যক্তিগত, তাহলে ক্লাস কমতে পারবে না। তো এই সাধারণত এই কারণ দেখানো হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের অভাব থেকে এই ক্লাস কিন্তু অনেক সময় কমে যায়, লোকে আসে না। যেখানে ব্যক্তিগত সম্পর্ক ভালো হয়, সেখানে ধরে।
উনি শুধু শাসন করেন, কোনো কথা বলে উত্তর দেন, এই রাখ, 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 কিছু জিজ্ঞাসা করতে যাও, এই চুপ দাঁড়া, পরে পরে তোমার কথা নিছি, গুরুত্বই দিলেন না। তো ওখান থেকে কিন্তু আপনার এই ক্লাস কমতে পারে, এটা একটা জিনিস। এই বিষয়ে কারো কোনো অভিজ্ঞতা আছে আপনাদের, আপনারা যারা ক্লাস নিচ্ছেন? আমি যে কথাগুলি বলছি, দুটো পয়েন্ট বললাম, এর উপরে আপনাদের কোনো, আপনারা কিছু যোগ করতে চান কেউ? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, হ্যাঁ। আমি যখন ক্লাস শুরু করি তখন সেই সময় দেখা যায় একটা ছেলে ক্লাস করতে আসতো। তো সে আমি একদিন মোবাইল নিয়েছিলাম, তো মোবাইলে হঠাৎ কিভাবে গেমসটা কিভাবে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে তখন সে আমার মোবাইলটা দেখছে, বলছে আপনি প্রভু হয়ে কি আপনি গেমস খেলেন? আমি তাকে একটু বকা দিয়েছি, আমি বলছি, না আমি তো গেমস খেলি না, এটা হুট করে ডাউনলোড হয়ে গেছে। তো এরপরে আমার আরো কয়েকজন স্টুডেন্ট ছিল, তার সাথে খুব রাগ হয়ে গেছে। তো ওই স্টুডেন্ট আর আসে না। এই ধরনের একটা পরিস্থিতি। হরে কৃষ্ণ। ওইটা ওইটা আলাদা আলাদা বিষয়। আমি যেটা বলছি, এই যে ব্যক্তিগত সম্পর্কের অভাব, ওইটা একটা আলাদা জিনিস। আপনার প্রভু যেটা ওই বিষয়ে একটা টপিক আছে, আমি পরে বলছি। প্রভু যেটা বলছেন যে স্টুডেন্টদের সাথে আদান প্রদান, স্টুডেন্ট কিছু বলতে চাচ্ছে, আপনি ওর কথা শুনতেছেন না, মনোযোগ দিচ্ছেন না, আপনি আপনার ধ্যানে শুধু তাই নয়, ব্যস্ত। সময় দিচ্ছি না, আমরা সময় হ্যাঁ, দিচ্ছি না, হ্যাঁ, তাই না? এই ধরনের ওখান কোনো থেকে অভিজ্ঞতা? পিছিয়ে পিছিয়ে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু, এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। আহ বেশ কিছুদিন আগে আমাদের ওখানে একটা ক্লাস চালু হয়। তো অনেকজন স্টুডেন্ট আসতো। তো কিছু স্টুডেন্ট ওরা কিছু বলতে চায়, বাট আমি তাদেরকে তেমন গুরুত্ব দিইনি। অন্যদেরকে বেশি গুরুত্ব দিয়েছি, বাট ওদেরকে গুরুত্ব দিইনি। যার কারণে ওদের সাথে আমার একটা মতবিরোধ সৃষ্টি হয়। তো পরবর্তীতে ওরা আর ক্লাসে আসে না। তো অনেকদিন যাবত ওরা যখন ক্লাসে আসে না, তো পরবর্তীতে আমাদের রতিকান্ত প্রভু গিয়ে আবার সেটাকে আহ আবার একসাথে তাদের সম্পর্ক তৈরি করে দেয়। এটা একটা ইয়ে। খুব ভালো, থ্যাংক ইউ। মাতাজিদের পক্ষে হরে কেউ? কৃষ্ণ। মাতাজিদের পক্ষে কেউ আপনাদের অভিজ্ঞতা বলবেন? স্টুডেন্টদের সাথে আদান প্রদানের অভাবের কারণে যে ছাত্ররা আর আসতে চায় না ক্লাসে, এই ধরনের কোনো অভিজ্ঞতা? ওকে, তার মানে সবাই আদান প্রদান খুব ভালো করছে, তার মানে প্রত্যেকের ক্লাস পুরো পারফেক্ট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো প্রভু, এটা হচ্ছে যে আমার প্রথম ব্যাচ। যখন আমি সারতত্ত্ব শুরু করি, শ্রীমান অজিতনাথন প্রভু এই ব্যাচটা আমাকে দিয়েছিল। তো ওখানে একটা কলেজের প্রফেসর ছিলেন, এবং চিটাগং ইউনিভার্সিটির স্টুডেন্টও ছিলেন দু একজন। তার মধ্যে কলেজের প্রফেসর যিনি, তিনি মানে কখনো শুনতে চাইতেন না। আর কোনো কিছু বলতে গেলে মানে এটাকে অ্যাড করে আরো উনি উনার মতো করে কিছু বলতে চাইতেন। যার ফলে বারবার ক্লাসে আমার ইন্টারাপ্ট হতে, মানে উনাকে আমি ডাইরেক্ট বলতাম না, কিন্তু একটু অ্যাভয়েড করতাম আর কি। যেহেতু আমাকেও আমার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। তো এটা তিনি আবার বুঝতে পারতেন। কেন? কারণ উনি যে প্রসঙ্গে কথা বলছেন, আমি প্রসঙ্গটা চেঞ্জ করে আমি আমার মতো করে ক্লাসটা চালিয়ে যেতাম। কিন্তু এটা দেখতাম যে মনে মনে উনি একটু বিরোধিতা পোষণ করেন। তো একদিন উনিও সুযোগ পেয়েছেন একটা বিষয়ে, প্রায় 20 থেকে 25 মিনিট আমাকে মানে একসাথে এক নাগাড়ে অপমান করেন। তো আমি কিছু বলিনি, অনেক কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু এরপর থেকে উনি ক্লাসেও আসেন না, আর আমিও এরপর আর যোগাযোগ করিনি। তো উনি বুঝতে পেরেছিলেন, যেহেতু শিক্ষিত, যে আমি একটু অ্যাভয়েড করছি।
তো যদিও এটা মানে প্রয়োজন ছিল, তাই এটা একটা আমার ভুল বলে মনে হয়েছে, যে যার কারণে ওই প্রফেসর এরপর থেকে আর মানে ওই ব্যাচে ক্লাস করতে আসতো না। হরে কৃষ্ণ ভাই। হুম। প্রভুপাদের প্রভুপাদ যখন প্রথম আমেরিকায় প্রচার শুরু করেন, কি পরিবেশ ছিল? তো প্রভুপাদ যদি এরকম করতেন তাহলে কি প্রচার হতো? কি বউ হতেন না। তো প্রভুপাদের যে প্রচার পদ্ধতি, কিভাবে প্রভুপাদ গুরুত্ব দিতেন, পরে একটা টপিক আছে, আমি সেই প্রসঙ্গে আমি বলবো কেন প্রভুপাদকে লোকে ভালোবাসতো, সেই বিষয়ে আমি বলবো পরবর্তী। মেইন জিনিস যে ছাত্র আর স্টুডেন্টের মধ্যে যদি একটা আন্তরিক সম্পর্কের অভাব থাকে তাহলে কিন্তু সেখান থেকে স্টুডেন্ট আমরা হারাতে পারি। সেই জন্য আহ এই যে প্রভু যে এটা বললেন, তো এই ক্ষেত্রে ক্লাস কন্ট্রোলের অভাব রয়েছে। ক্লাস কি করে কন্ট্রোল করতে হয়, কাউকে আঘাত না করে ক্লাসটাকে কি করে কন্ট্রোল করতে হয়, তারও কৌশল আছে আলাদা, সেটা আলাদা টপিক, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু যদি ছাত্র আর টিচারের মধ্যে যদি সম্পর্কের অভাব হয়, সেখান থেকে কিন্তু স্টুডেন্ট হারাবো আমরা। এটা কিন্তু বাস্তব সিদ্ধান্ত। এটা হলো একটা দিক। আর একটা দিক, 3 নম্বর পয়েন্ট, আমরা আহ ব্যাপার হচ্ছে আমাদেরকে বুঝতে হবে অডিয়েন্স কিরকম। যেরকম অডিয়েন্স সেরকম আমাদেরকে ক্লাসের ধরন থাকতে হবে। ধরুন আপনাকে একটা স্কুলে নিমন্ত্রণ করা হয়েছে, একটা 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 কলেজে নিমন্ত্রণ করা হয়েছে ধরুন আপনাদেরকে। তো সেখানে আপনাকে একটা প্রবচন দিতে হবে। তো আপনি ভাবছেন কলেজের স্টুডেন্ট, তার মানে আপনি সাইন্টিফিক ভাবে, বিজ্ঞান ভিত্তিক ভাবে একটা দর্শন আমি তাদের কাছে প্রেজেন্টেশন করো। কিন্তু সেখানে গিয়ে দেখলেন আপনি কলেজেই আপনার প্রবচন, কিন্তু এক্স যত টিচার আছে, যারা বয়স হয়ে গেছে 60 অ্যাভাভ, কেউ কানে শুনতে পারে না, কেউ চোখে দেখতে পারে না, সব বয়স্ক লোক। তো ওখানে আপনাকে প্রবচন দিতে হয়। And কিভাবে আপনি ওখানে প্রবচন দিবেন? কানে শুনতে পারেন অনেক লোক, আপনি তখন বিজ্ঞানে ফিলোসফি শুরু করলেন, হবে? হবে না। তো আমাদেরকে অডিয়েন্স দেখতে হবে। আপনি যেখানে ক্লাস দিতে যাচ্ছেন তার অডিয়েন্সটা প্রথমে দেখতে হবে। যদি অডিয়েন্স আপনি না বুঝতে পারেন, যদি আপনি ক্লাস শুরু করে দেন সেখানে, তাহলে কিন্তু শ্রোতারা নিতে পারবে না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আহ ক্লাসের পরিস্থিতি অনুসারে ক্লাসের ধরন আপনাকে পরিবর্তন করতে হবে। একই জিনিস হয়তো আপনি ফিলোসফিক্যাল, আপনি সিদ্ধান্ত দিয়ে বলতে চেয়েছেন, কিন্তু সেখানকার লোক নিতে পারবে না। তা আপনি ওটাকে ঘুরিয়ে দিতে হবে। আপনি যদি না ঘুরিয়ে দিয়ে আপনার ধারায় আপনি ক্লাস দিতে থাকেন, তাহলে কিন্তু সে ক্লাস নিতে পারবে না। মানে কঠিন দর্শন আর প্রচুর নিয়ম নীতি আপনি এখানে এস্টাবলিশ করছেন। একজন নতুন ভক্ত, যারা যারা ভক্ত নয়, ডিভোটি নয়, এখনো 4 নিয়ম পালন করছে না, ষোলমালা জপ করছে না, প্রসাদ বুঝি নয়, তারা কিন্তু এটা নিতে পারবে না। সেগুলো আপনাকে বিচার করতে হবে। তো বাস্তবতা কি আছে, বাস্তবতার সাথে আপনার, ওদের বাস্তবতার সাথে যদি আপনার বাস্তবতা মিল না খায়, তাহলে শ্রোতারা কিন্তু বিমুখ হবে সেখান থেকে, শ্রোতারা বিমুখ হবে। তো সেজন্য আমাদেরকে মানে ক্লাসের যে পার্টিসিপেন্ট রয়েছে তাদের ধরন আমাদেরকে বুঝতে হবে। সেই ধরন যদি আমি না বুঝতে পারি, আমার 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 দিকে আমি ক্লাস দিয়ে যাই, তাহলে চলবে না কিন্তু। তো সেখানে কিন্তু আপনার ক্লাস ভাটা পড়তে পারে, লোক আসবে না, লোক আনন্দ পাবে না, চলে যাবে। যেরকম কয়েকদিন আগে আমি দুমকাতে গিয়েছিলাম। দুমকা মানে ঝাড়খণ্ডের একটা এলাকা, ওখানে সব আদিবাসী এলাকা বেশি। তো একটা মেডিকেল কলেজ আছে, ওখানে অনেকগুলি স্টুডেন্ট ওখানে ক্লাস করে। তো তাদেরকে আমি ক্লাস দিতে গেছিলাম। তো ক্লাস শেষে ওরা আমাকে প্রশ্ন করছে। তো কেন প্রশ্ন করেছে, মোটামুটি আমার একটা আইডিয়া হয়ে গেল। আমি সেই অনুসারে তাদেরকে উত্তর দিচ্ছি। আর তারা খুব কোশ্চেন করছে বারবার, মানে আরো কোশ্চেন করছে। কোশ্চেন করতে করতে লাস্টে বলছে, আপনার আপনার ক্লাস খুব ভালো লেগেছে, আপনার উত্তর খুব ভালো লেগেছে। আগের প্রভুজি আসলো, আমাদের একদম পছন্দ হয়নি। আমি বললাম, কেন পছন্দ হয়নি?
ওইটা বলছে, ওইটা বলতে, এটা করতে হবে, আমরা স্টুডেন্ট, আমরা কি করে করব, আমরা এটা, আমরা এখন আমরা আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের টাইম নেই, আমরা হচ্ছে 16 মালা জব করতে হবে। 16 আমি এখন গ্রাজুয়েশন করছি, 16 জব কিভাবে করবো আমি? আমি রাতে 1টা পর্যন্ত আমি কোনো মঙ্গলা আরতি না করলে তোমার জীবন বৃথা। তো এইসব শুনে আমরা ভয় গিয়েছি। আজকে আমার বান্ধবী জোর করে নিয়ে এসেছে আমাদেরকে, বন্ধুরা। না, আমার খুব ভালো লেগেছে। এখন বুঝতে হবে, লোকের ধরনটা বুঝতে হবে, ওরা কি কি শুনতে চাচ্ছে। তো সেই অনুসারে যখন আমরা ওদের ক্লাস দিব, তখন তারা শুনতে, বারবার শুনতে আসবে। আর যদি আমরা তাদের বিপরীতে কিছু বলতে যাই, তার কিন্তু প্রবলেম হয়ে যায়। প্রভুপাদকে দেখুন আপনি, প্রভুপাদ যখন প্রথম দিকে ক্লাস দিয়েছেন, হিপ্পিরা তারা প্রভুপাদ, কেউ ঘুমিয়ে পড়তেন, কেউ নেশা নেশা খেয়ে তো বুদ্ধ হয়ে থাকতো। তো ওর মাঝে প্রভুপাদ ক্লাস দিতেন, আর খাওয়ার সময় সবাই জাগ্রত হয়ে যেত। প্রভুপাদ তবুও ধৈর্য ধরে ক্লাস দিতেন, কিন্তু প্রত্যেককে প্রভুপাদ খুব ভালোবাসতেন। তাদের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছিল প্রভুপাদের, সেই জন্য প্রভুপাদকে ছাড়তে পারেন। সেই জন্য প্রভুপাদ কিন্তু সিম্পল কথা বলতে, প্রভুপাদের লেকচার শুন আপনি, দর্শন কথা খুব কম আছে, কিন্তু যখন সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলতেন প্রভুপাদ, তাদের সঙ্গে সেরকম কথা নর্মালি প্রভুপাদের ক্লাস দেখুন, একদম সিম্পল, অথচ খুব জ্ঞানগম্ভীর, সরল, অথচ একদম হাই ফিলোসফি। তো আমাদেরকেও, যে আমরা যদি ক্লাসে অতিরিক্ত তাত্ত্বিক কথা আলোচনা করেছি, নিজের পাণ্ডিত্যকে জাহির করতে চাই, ছাত্রদের মনোবৃত্তি না বুঝে, তাহলে ছাত্ররা কিন্তু নিতে পারবে না। সেই জন্য যখন আপনি 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 কোথাও ক্লাস নিতে যাবেন, তো তার ধরন আপনাকে বুঝতে হবে, যে আমি কি করলে তারা বুঝতে পারবে। যেরকম প্রভুপাদ, এই আমি আমেরিকায় এসেছি, বোস্টনে যখন পা দিয়েছেন প্রভুপাদ, তখনই প্রভুপাদ বুঝতে পেরেছেন যে আমেরিকার অবস্থা। তাই ভগবানের কাছে বলছেন, কি বুঝাইলে, কি বললে ওরা বুঝবে প্রভু, সেটাই আমার মুখ দিয়ে বলাবে। যে আমি কি বললে ওরা বুঝতে পারবে, সেটাই কিন্তু বলাবে। আমি যা বলবো ওরা বুঝে নেবে, প্রভুপাদ কিন্তু এটা বলেন। যে কি আমি ওরা কিভাবে বুঝলে, আমি কি বললে ওরা বুঝতে পারবে, সেটাই তুমি আমাকে দিয়ে প্রভু বলাবে। আর দেখুন কাজ হয়ে গেছে, প্রভুপাদ কাজ হয়ে গেছে। তো সেই জন্য যখন ক্লাসে বসবেন, নিজের পাণ্ডিত্য জাহির নাই, আপনি কত শ্লোক, কত তত্ত্বকথা, কত মানে টিকা টিপ্পনী দিয়ে আপনি বলছেন, সেটার চেয়ে ক্লাসের মধ্যে কত আন্তরিকতা আছে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে বেশি। তো সেই জন্য অতিরিক্ত তাত্ত্বিক আলোচনা নয়, কঠিন কিছু দর্শন নয়, শ্রোতাদের মনোবৃত্তি অনুসারে আমাদেরকে সেভাবে আমাদের ক্লাসের প্রেজেন্টেশন হওয়া উচিত। তাহলে কিন্তু কাজ দেবে সেটা। ঠিক আছে, এটা হলো এটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান সময়ে মানুষের ধৈর্য নেই। কলিযুগ যত এগিয়ে আসবে, আরো মানুষের ধৈর্য নষ্ট হয়ে যাবে, স্থিরতা নষ্ট হয়ে যাবে, মন চঞ্চল। তাই ক্লাস যদি লম্বা হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। প্রভুপাদ যখন ক্লাস দিতেন, ম্যাক্সিমাম 30 মিনিট, 28 মিনিট, 32 মিনিট, 34 মিনিট, 1 ঘন্টা কোনো ক্লাস নেই। প্রভুপাদের ক্লাস দেখুন আপনি, ইউটিউবে যত ক্লাস আছে প্রভুপাদের, 1 ঘন্টা কোনো ক্লাস নেই। তাই ক্লাস যদি লম্বা হয়ে যায়, তা শ্রোতারা বোরিং অনুভব করবে। এই বর্তমান সময়ে যেটা চলছে, বর্তমান সময়ে আমাদের ক্লাসের ধরন পুরো চেঞ্জ করতে হবে। 1 ঘন্টার বেশি কোনো ক্লাস হবে না। ক্লাস মানে সব মিলে 1 ঘন্টা, জয়রা আদা মাধব কীর্তন, তারপরে পার্সোনাল আলোচনা, তারপরে ক্লাস, তারপরে রিয়েলাইজেশন, যা 1 ঘন্টার মধ্যে সব। আর এগুলি কিন্তু কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, জিবিসি থেকে চালু করবে 1 ঘন্টা ক্লাস, নতুন বক্তাদের ধরে রাখার জন্য। তা নাহলে ধরে রাখা যাবে না। চলছে। তাহলে ক্লাস যদি লম্বা হয়, সেখান থেকে লোকের বোরিং চলে, ভাই এতক্ষণ বসে থাকতে হবে। যারা দীক্ষিত ভক্ত, যারা অনেক পুরনো ভক্ত, তারা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি নতুন ভক্তদেরকে আপনি ধরে রাখতে চান, তাদেরকে কিন্তু অত লম্বা টাইম বসানো আপনি জানেন। ক্লাসের স্থিতি আপনি চেঞ্জ করুন। আপনার 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 পরিবেশ কি আছে, লোকের ধরন কি আছে, দেশকাল পাত্র অনুসারে আপনাকে চেঞ্জ করতে হবে। যদি যেখানে শ্রোতা ভালো, সেখানে 2 ঘন্টা ক্লাস শুনতে পারবেন, 2 ঘন্টা ক্লাস করুন। আর যেখানে শ্রোতারা সেরকম নেই, এখন বাহারিন, আপনার বিদেশে যত কান্ট্রি রয়েছে, সেখানে 1 ঘন্টার ভক্তি বিক্ষ গ্রুপ, গুরুমা চেঞ্জ করে দিয়েছেন, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার। এবার যারা সিনিয়র, যারা পুরানো, আপনার যেরকম পুরানো ভক্ত, আপনার যদি 2 ঘন্টা 3 ঘন্টা আপনার বসিয়ে রাখে, আপনার বসিয়ে রাখবেন। কিন্তু নতুন যারা, তাদেরকে পক্ষে সম্ভব না, তাই না?
এটা একটা দিক। আরেকটা হচ্ছে ক্লাসের টাইমিং ঠিক নেই। কালকে বলেছেন 5টায় ক্লাস হবে, আপনি আসলেন 6:30, 5:30। তাহলে 5টায় আসতে গেলে সেই লোক 5টা বাজে 10 মিনিট আগে বসে থাকছে, আপনি আসলেন 5:30, শুরু হতে হতে হাত মুখ ধুতে ধুতে আরো 15 মিনিট, তো 45 মিনিট ওখানে চলে গেল। বেচার বেকার বেকার টাইম চলে গেল। তো যদি শিক্ষিত লোক হয়, সে বুঝে নিবে যে টাইম ম্যানেজমেন্ট জানে না। যে টাইম ম্যানেজমেন্ট জানে না, সে আমাদেরকে আবার কি টাইম ম্যানেজমেন্ট শেখাবে? তাই একদিন ক্লাস করে দ্বিতীয় দিন নাও আসতে পারে। তাই নির্দিষ্ট সময়ে, যেরকম টিচার ট্রেনিং করছে, এখন শেখানো হয়, যিনি টিচার বা গ্রুপ লিডার বা সংঘ সেবক, সংঘ দাস, তাকে মাস্ট বি ক্লাস শুরুর 10 মিনিট আগে ক্লাসে হাজির হতে হবে। যাতে শাস্ত্র বলতে না পারে মাস্টার মশাইয়ের জন্য আমি অপেক্ষা করতে হয়েছে আমাকে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আপনি ক্লাসের টাইম ঠিক নেই, ক্লাস আগে সময় শুরু হচ্ছে না, সময় শেষ হচ্ছে না। এবার যেহেতু আপনি 5:30 আছেন, আপনার তো টাইম আছে 2 ঘন্টা, আপনি ক্লাস নেবেন, আর 2 ঘন্টা করতে গিয়ে ক্লাস চলে গেলো কোথায়? তো পরে বলবো, "ইস, এতক্ষণ যাক, যাবে না।" কেন? সবাই কর্মব্যস্ত এখন, সবাই কর্মব্যস্ত লোক। তো তাদেরকে তাদেরকে যদি আপনি এরকম ভাবে টাইমিং বা ক্লাসের সঠিক ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে তারা কিন্তু অনিয়মিত হয়ে পড়বে। যখন বলবেন, জোর করবেন আসবে, তারপরে আসবে না, তাই না? এটা একটা দিক। অনেক ক্লাস আমরা দেখেছি যে ক্লাসে বসে যে পরচর্চা, পরনিন্দা শুরু হয়ে গেছে, রাজনীতি কথা আলোচনা, বা কোনো ভক্ত হয়তো টিচারের কথা শুনেনি, ওই ক্লাসের মধ্যে ওকে ঝাড়বে, ওকে লক্ষ্য করে। এরকম আমরা লিডার দেখেছি যে ক্লাসের মধ্যে পুরো ক্লাসটাই আছে রেগে গিয়েছে, সে ওই পুরো ক্লাসটা মানে যে 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 স্টুডেন্ট মানে তো খারাপ আচরণ করছে একটু, তাকে কেন্দ্র করে ক্লাস পুরো বলতে থাকে। আর এতে যারা বুদ্ধিমান ভক্ত বা বুদ্ধিমান স্টুডেন্ট, তাদের কি হয়েছে প্রভুর আজকে? আরে ইনি তো কুদের দ্বারা আক্রান্ত, ইনি আমাদেরকে কি শেখাবেন? ধর এসব, এনার ক্লাস কে করে বাবা? অনেক ক্লাস ভেঙে গিয়েছে, আমরা দেখেছি যারা ক্লাসে এরকম করে। আমাদের একজন লিডার ছিলেন, তিনি একাই প্রায় 100-র উপরে ক্লাস স্টার্ট করেছিলেন, মানে গ্রুপ লিডার তৈরি করে, একা নয়, গ্রুপ লিডার তৈরি করে, আর তাদেরকে নিয়ে স্পেশাল ক্লাস করাতেন। আর সেই ক্লাসে সবাইকে ডান্ডা মারতেন সবসময়, যে পুরো ক্লাসটাই ভেস্তে গেল, দণ্ড হয়ে গেল। সেই জন্য যে যদি আপনার নেতিবাচক ক্লাস, নেতিবাচকতা থাকে, অর্থাৎ পরনিন্দা, তাহলে কিন্তু ধারাবাহিকতা কমে যাবে, ধারাবাহিকতা কিন্তু কমে যাবে। এখান থেকেও ক্লাসের মানে সংখ্যা কমতে পারে। ক্লাস মানে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। যখন আপনি ক্লাসে বসে যাচ্ছেন, আপনি বহুপাদের প্রতিনিধিত্ব করছেন, সোসাইটির প্রতিনিধিত্ব করছেন, আপনি গুরু মহারাজদের প্রতিনিধিত্ব করছেন, তাই সেখানে আপনার কাছে সবাই সমান, তাই না? আবার অনেক সময় দেখা যায়, যাকে আমার পছন্দ তাকেই শুধু জিজ্ঞাসা কর, আর যাকে পছন্দ নয় তাকে আমি জিজ্ঞাসা করবো না। তো এটা ইনসাল্ট মনে করে ওরা। যাকে আমার খুব পছন্দ তাকেই বলবো। এইটা এখান থেকে অন্য ভক্তরা কিন্তু তারা নেগেটিভ বিচার করতে পারেন। প্রভুর মধ্যে পক্ষপাতিতা দোষ রয়েছে, মাতাজির মধ্যে পক্ষপাতিতা দোষ রয়েছে, যারা মোটামুটি একটু শাস্ত্র জানে তারা কিন্তু পরিলক্ষিত করবেন। তো সেখান থেকে কিছু ভক্ত আমরা হারাতে পারি, তাই না? এটা একটা একটা জিনিস। আরেকটা জিনিস, তত্ত্ব কথা আপনি বলতে পারেন ক্লাসে, তার সাথে সাথে লীলা, উদাহরণ, তারপরে ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রভুপাদের জীবনাদর্শ, তাকে পুট করতে হবে আপনাকে, তাহলে ক্লাসের প্রাঞ্জলতা থাকবে। তো এই লীলা, তারপরে ভক্তদের ব্যক্তিগত অভিজ্ঞতা, এই সমস্ত যে কাহিনী বা এই সমস্ত যে আহ ব্যক্তিগত যে অভিজ্ঞতা, এগুলো যদি না থাকে, তাহলে তত্ত্ব কথাটা শুধু শুষ্ক মতো মনে হবে, শুষ্ক, শুষ্কতা মনে হবে। তো এই শুষ্কতার অভাব থেকে আহ লোক আস্বাদন করতে পারে না, তো সেখান থেকে ক্লাসে রুচি হয় না। দেখবেন কোন কোন ক্লাসে আছে, দেখবেন ভক্তরা কান খারাপ হয়ে শুনে, আর কোন কোন ক্লাসে দেখবেন ভক্তরা কি যে বলছে, বসতে বলছে, না হলে আবার বকা খাবো,
এরকম। তো সেখান থেকে কিন্তু একটা উনি আসতে পারে। প্রভুপাদ বলছেন যে philosophy must be presented with principle application, practical application and feeling. ফিলোসফি মানে দর্শন আমরা পরিবেশন করব যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির মাধ্যমে। তো যদি ক্লাসের মধ্যে সেই রসের অভাব হয়, তাহলে কিন্তু সেই ক্লাস একটা বোরিং বোধ হয় ভক্তদের কাছে। তো সেখান থেকেও আমরা কিছু ভক্তদের আমরা হারাতে পারি, যারা ক্লাসে আসবে না পরবর্তীতে। তো সেই জন্য আহ বলা হয়েছে যে ক্লাস পরিবেশন হওয়া উচিত আমাদের মস্তিষ্ক কেন্দ্রিক নয়। আমি প্ল্যানিং করে আসলাম, ক্লাসে প্রেজেন্টেশন করব, সবাই শুনে নিবে। ন, হৃদয় দিয়ে, হৃদয় দিয়ে, হৃদয় থেকে আপনাকে ক্লাস দিতে হবে। যেরকম শুভক স্বামী গুরু মহারাজ বলেন যে আহ, আমরা যখন প্রথম প্রথম ইসকনে জয়েন করেছি, তখন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন মহারাজ, যে প্রচার করার সময় তুমি লোককে তাই বলবে যেটা তুমি উপলব্ধি করেছো। তোমার যা উপলব্ধি নেই সেই কথা বলতে যেও না, তাই না? তো সেই জন্য আমরা যখন কিছু প্রেজেন্টেশন দিতে যাব, যখন আমরা কিছু বলতে যাব, তখন এই হৃদয় দিয়ে বলা উচিত আমাদের। আমাদের আচার্যদের দেখুন, গুরু মহারাজকে দেখুন, তারপরে অনেক ভালো ভালো ভক্ত আছেন, তারা যখন প্রবচন দেন হৃদয় স্পর্শ করে। আপনি যখন হৃদয় দিয়ে বলবেন তখন হৃদয় স্পর্শ করে, কেন? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আপনি যখন হৃদয় দিয়ে কোনো কিছু শ্রবণ করবেন, সেটা যখন হৃদয় দিয়ে কাউকে বলবেন, তখন সেই ক্লাসের প্রাণোজ্জ্বলতা বেড়ে যাবে লোকের কাছে। তো ভক্তরা তখন মনে করবে, ও হো, আজকে অনেক কিছু শিখলাম, কালকে যদি আসি মনে হয় আরো অনেক কিছু শিখবো। তো এরকম একটা তাদের মধ্যে মানে ভাবনা জন্মাবে। আপনি দেখবেন ভাগবত স্বামী মহারাজ যখন ক্লাস দেন, ক্লাসের শেষে এক জায়গায় গিয়ে স্টপ করে দেন, আগামীকাল এখান থেকে আমরা শুরু করব। মানে একটা, আপনি দেখবেন যখন টিভি সিরিয়াল হয়, আমরা দেখেছি আগে টিভি সিরিয়াল, রামায়ণ সিরিয়াল, এক জায়গায় এসে শেষ করে দেয়। মানে তারপরে জানার জন্য আগ্রহ, তারপরে কি হবে, তারপরে কি হবে। তো ক্লাসের ধরনও আমাদের সেরকম হওয়া উচিত। আপনি দেখেন যারা যারা ভালো প্রবচন কর্তা, আমি ভাগবত স্বামী মহারাজকে আপনি ফলো করবেন, দেখবেন এমন জায়গায় এসে ক্লাস শুরু করবেন, পরের দিন ক্লাস শুনতেই হবে আপনাকে। তারপরে কি আছে, টেকনিক, এটা আছে ক্লাসকে ধরে রাখার জন্য। আর মহারাজের ক্লাসের মধ্যে ফিলোসফি দেখুন, দর্শন আছে, লীলা আছে, তারপরে চুটকি আছে, মনোরঞ্জন আছে, হাস্যকৌতুক আছে, সবকিছু আছে। তো ক্লাসকে যদি ধরে রাখতে হয়, তো এরকম একটা আমাদের সুন্দর একটা আহ, একটা ক্লাসের পরে প্রেজেন্টেশন দরকার। আর তার জন্য আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়। বলা হয়েছে কোনো টিচার বা কোনো শিক্ষক বা কোনো সঙ্গদাস যদি 1 ঘন্টা ক্লাস দিতে হয়, তাকে কমপক্ষে 4 ঘন্টা অধ্যয়ন করা উচিত, 4 ঘন্টা শ্রবণ করা উচিত। তাইলে আপনি গিয়ে ওই ক্লাসের প্রেজেন্টেশনে আপনার চেঞ্জ হয়ে যাবে। এটা একটা দিক। তাই হৃদয় কেন্দ্রিক ক্লাস হওয়া প্রয়োজন। তাহলে ক্লাস কিন্তু প্রাণোজ্জ্বল হতে হবে, কেউ আর ঘুমাবে না, সব চাঙ্গা থাকবে, তাই না? আচ্ছা, বর্তমান সময়ে আমরা দেখেছি, যদি ক্লাসকে প্রাণবন্ত করতে হয়, ভক্তরা বেশি অ্যাকসেপ্ট করছেন শুধু শ্রবণ না করে ইন্টারেক্টিভ ক্লাস। ইন্টারেক্টিভ ক্লাস, আপনি কিছুক্ষণ আলোচনা করুন, কিছু প্রশ্ন করুন, আপনি মাঝে মাঝে বলুন, ভক্তদের কাছে কোশ্চেন ছুড়ে দেন, ভক্তদের কাছ থেকে কিছু শোনা, আপনি যেটা বলতে চাচ্ছেন ভক্তরা সেটা কি বলছে সেটা আপনি ভক্তদের কাছ থেকে তুলে নেন। বর্তমান সময়ে আমাদের আহ শেখানো হচ্ছে, আমাদের জিবিসি থেকে সন্ন্যাস মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে, ক্লাসের ধরন কিরকম হবে। ক্লাসে যে টিচার থাকবে বা শিক্ষক যে থাকবেন বা সঙ্গদাস যিনি থাকবেন, তিনি বেশি বলবেন না, স্টুডেন্ট যারা আছে তাদেরকে দিয়ে বলাবেন। কিভাবে বলাবেন? সেই জন্য টিচার যেই সাবজেক্ট পড়াতে যাচ্ছেন সেই সাবজেক্টের উপরে তিনি কিন্তু কোশ্চেন তৈরি করেন।
প্রভুপাদের তাৎপর্য দিতে। যেমন ভগবদ গীতা আপনার ধারাবাহিক পড়াচ্ছেন, ধরুন ভগবদ গীতা পড়াচ্ছেন, আগামীকাল আপনি চিন্তা করেছেন দুটো শ্লোক পড়াবেন, বাট দুটো শ্লোক আর অনুবাদ তাৎপর্য সমস্ত ভক্তদেরকে পড়িয়ে ওখান থেকে আপনি কিছু কোশ্চেন তৈরি করুন। যারা ভক্তি শাস্ত্রী করেছেন, যারা ভক্তি বিভাগ করেছেন, তারা এগুলি জানবেন। যেরকম প্রথমে যা আলোচনা করেছেন প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, সেখান থেকে কি বোধগম্যতা আমরা লাভ করতে পারবো, অর্থাৎ সাধারণ নীতি শিক্ষা কি কি আমরা পেতে পারি, সাধারণ নীতি শিক্ষা কি কি আমরা পেতে পারি, সেই নীতি শিক্ষাগুলিকে আমরা কিভাবে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারি, কিভাবে প্রিচিং অ্যাপ্লিকেশন করতে পারি, সেটা আপনি দুটো ভাগ করতে পারেন। দুটো ভাগ করে ভক্তদেরকে আপনি তৈরি করুন, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করুন, তাহলে ভক্তরা খুব উৎসাহিত হয়। আর ভক্তরা যখন একবার বলতে শুরু করবে তখন তারা আরো উৎসাহ পাবে। আর এর মাধ্যমে অনেক লাভ, যারা ভালো ক্যাচিং করতে পারছে, ধরতে পারছে, তাদেরকে আপনি মার্কিং করতে পারবেন, সেই পরবর্তী গ্রুপ লিডার হতে পারে। তো এই টেকনিক এখন কিন্তু চলছে। সেজন্য আমাদেরকে আহ, আপনি বলবেন, সবাই শুনবে, এখন ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে। ইন্টারেক্টিভ ক্লাস, ছাত্র আর শিক্ষকের মাধ্যমে একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে। আপনি আপনি 5 মিনিট 10 মিনিট খেলুন, ভক্তদেরকে বলতে দেন। তো ভক্তরা যখন আহ বলবে বা ওরা বলতে চাচ্ছে না, আপনি কিছু বলুন, বলার পরে এই বিষয়ে আপনাদের কি অভিজ্ঞতা শেয়ার করুন। তো ভক্তরা আস্তে আস্তে বলতে যখন শুরু করবে, পরবর্তীতে দেখবেন তারা খুব ভালো ভালো পয়েন্ট বলবে। যেরকম আমরা সকালবেলা আমাদের ভাগবত ক্লাস হয়, 20-30 মিনিটের ভাগবত ক্লাস, ম্যাক্সিমাম 30 মিনিট। ওই 30 মিনিটে আমরা যারা প্রবচন দিই, আমরা খুব কম প্রবচন দিই, আমরা ভক্তদের কাছ থেকে তুলে নিই সব। আর এক একজন ভক্ত কিরকম ভাবে ভালো ভালো বলে, মানে শুনে আমার অবাক লাগে। যে আমরা জানি না সেগুলো, অনেক কিছু ওনারা বলছে। প্রভুপাদের কোর্ট থেকে আগের থেকে পরে আসে, হাত তুলবো, আগে বলবো আমি প্রভুপাদের কোর্ট থেকে বললাম, এই মহারাজের লেকচার থেকে, ও মহারাজের লেকচার থেকে সব নোট করে নিয়ে চলে আসে, এই বিষয়ে কি বলছেন সব সার্চ করে তারা বলার জন্য। তো মানে উৎসাহ বেড়ে যাচ্ছে। এর ফলস্বরূপ আমরা আমরা এখন, আমি যদি এখন ভাগবত ক্লাস না দিই, ভাগবত ক্লাস দেওয়ার মতো অনেক লোক আছে। তো সেই জন্য আপনি যখন ক্লাস দেবেন, এই ক্লাসে আপনাদেরকে এগুলিকে করতে হবে। আমি শুধু 1 মিনিট টাইম নেবো, 1 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কি বলছিলাম, যে ইন্টারেক্ট ক্লাস, তো ক্লাসের ধরন আপনাকে চেঞ্জ করতে হবে। সেজন্য আমি আগে বলেছি যে ক্লাস যখন আপনি পরিচয় করবেন, দেশকাল পাত্র অনুসারে আমাকে আলোচনা করতে হবে। তো আপনার ক্লাসের ধরন কি আছে, হয়তো কেউ আপনি সেখানে বলছে না, সেখান থেকে কি করে আপনি তুলবেন। কিছু ভক্তকে আগের থেকে রেডি করে নেন আপনি। আপনার ক্লাসে ধরুন 15 জন ভক্ত আছে, তার মধ্যে 2 জন ভালো উৎসাহী রয়েছে, তাদেরকে আপনি তৈরি করে তাদেরকে ক্লাস দিয়ে ওখানে তাদেরকে দিয়ে শুরু করুন আপনি। দেখুন পরবর্তীতে তারা উৎসাহিত, ও ও বলতে পারছে, তাহলে আমি বলতে পারবো না কেন, তো ও উৎসাহ পাবে। তো এরকম ক্লাসে যদি ইন্টারেক্টিভ ক্লাস হয়, সেই ক্লাসটা খুব আনন্দদায়ক হয়, আমরা দেখেছি। এবং ভক্তরা খুব মানে ভালোবাসেন আমাদের এখানে। আপনাদের এখানে কি জানি না, আমি কিন্তু আমাদের এখানের ভাবনা অনুসারে সব বলছি। এবার আপনাদের ওখানে কি আছে আপনারা বলতে পারবেন ভালো, ঠিক আছে। তো এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস। আরেকটা কি, ওই যে প্রথমে যেটা বললাম না, ব্যক্তিগত সংযোগ, সেখানে আরেকটা জিনিস আপনাকে যোগ করতে হবে। যে আপনি ধরুন আপনার প্রতি শুক্রবারে আপনার ক্লাস রয়েছে, তার পূর্বে সপ্তাহের মাঝখানে আপনি আপনার সদস্যদের সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে। প্রত্যেকটা সদস্যের সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে। এবং তাদের কাছে আপনি যেরকম আজকে ক্লাস হয়েছে, কালকে তাদেরকে আপনি ফোন করতে শুরু করুন, আজকের ক্লাসে আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, কেন ভালো লাগলো, এটা তাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করুন আপনি। তাহলে যদি কেউ কোনো ভক্ত আসতে পারলো না আজকের ক্লাসে, আপনি পরবর্তীতে রাত্রিবেলায় তাকে ফোন করুন, আজকে আপনি কেন আসতে পারলেন না, নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে খোঁজ নেন। ঠিক আছে, এটা একটা খুব ভালো মানে 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 আপনার খুব এফেক্ট করে ভক্তদের কাছে, খুব ভালো এফেক্ট করে। ও, মাতাজি ফোন করেছিল, ও প্রভু ফোন করেছে, খোঁজ নিয়েছেন, কেন যায়নি। আমরা যে আমাদের নিয়ম রয়েছে, যে ক্লাসে যারা সদস্য, তাদের যেদিন জন্মদিন তাদেরকে উইশ করা, বিশেষ জন্মদিনে, বিবাহ বার্ষিকী,
ইত্যাদি ইত্যাদি, তাদেরকে খোঁজ নেওয়া, তাদেরকে উইশ করা, তাদেরকে একটা গিফট পাঠানো, এটাও কিন্তু ক্লাসে খুব ভালো এফেক্ট করে, আমার ক্লাস ধরে রাখার জন্য খুব মানে ফলপ্রসূ হয়। তো এই সমস্ত বিষয়গুলি আমরা আশা করছি আপনারা এগুলো করছেন। তো আপনি আপনি এরকম যোগাযোগ রাখতে পারেন। আরেকটা বিষয় ছিল প্রভুপাদ যেটা করতেন, আমাদের তারককৃষ্ণ প্রভুর মধ্যে কিন্তু এই গুণটা ভালো আছে, যেটা আমি এখন বলতে যাচ্ছি। ভক্তদের নাম ধরে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আজকে প্রভুপাদের লীলামি তো আমরা পড়ছিলাম, তো ওখানে ধারাবাহিক যে আমরা পাঠ করি মন্দিরে, প্রত্যেক মন্দিরে, তো সেখানে আমরা পড়ছিলাম আজকে যে মিস্টার মিসেস সেলি, মিস্টার আগরওয়াল, তাদের বাড়িতে প্রভুপাদ গিয়ে প্রথম উঠতেন। তো মিস্টার সেলির ইন্টারভিউ নিচ্ছেন প্রভুপাদের লাইফ স্টোরি লেখার জন্য। তো সেলি তার অভিজ্ঞতা শেয়ার করছেন যে স্বামীজির মধ্যে একটা অদ্ভুত গুণ ছিল। কিরকম অদ্ভুত গুণ? যার সঙ্গে একবার দেখা হবে তাকে যেখানে দেখবেন তার নাম ধরে ডাকতেন। আর যখন নাম ধরে ডাকতেন তখন স্বাভাবিকভাবে কাউকে যদি নাম ধরে ডাকা হয়, সবে মাত্র পরিচয় হয়েছে, তখন তার মধ্যে একটা এফেক্ট হয়, খুব এফেক্ট হয়। হ্যাঁ, এত লোকের মাঝে আমাকে নাম ধরে আমাকে আমাকে মনে রাখলো, এটা খুব ভালো এফেক্ট করে এটা। সেজন্য ক্লাস যখন আপনি নেবেন, আপনি নাম ধরে বলুন, অমুক প্রভু আপনি কিছু বলুন, অমুক মাতাজি আপনি কিছু বলুন। তাহলে ওরা বলবে, ও প্রভু আমার কথা মনে পড়তে পারছে, তার মানে আমি একজন গুরুত্বপূর্ণ পার্সন প্রভুর কাছে। আপনি যদি বলেন ও প্রভু আপনি বলুন, কোন প্রভুকে আপনি বলছেন, সে এদিকে এদিকে তাকাবে, কিন্তু দেখেন না, এদিকে এদিকে তাকাবে। মাতাজি আপনি বলুন তো, তো মাতাজি এদিকে এদিকে তাকাবে। কিন্তু আপনি যদি নাম ধরে ডাকেন, তাহলে বুদ্ধিমান যারা, তারা মনে করে যে আমার 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 আমি ব্যক্তিগত ভাবে আমার টিচারের কাছে আমি খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমার নাম ধরে ডেকেছি। এটা মনস্তাত্ত্বিক দিক, এটা মনস্তাত্ত্বিক দিক। আর সেখানে কিন্তু ক্লাসের আপনার প্রতি তার মানে ভালোবাসা, আপনার প্রতি তার অনুরাগ আরো বেড়ে যাবে। তো এটা এটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্লাসকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে এই একটা পদ্ধতি আমাদের উন্নত করতে হবে। আরেকটা বিষয়, যখন আপনি কোনো ক্লাস করছেন, আপনি থিম ভিত্তিক ক্লাস করুন। থিম ভিত্তিক, থিম। ধরুন আমরা সারতত্ত্ব ক্লাস করছি, সারতত্ত্ব একটা 6টা ক্লাসের সেমিনার। আগে থেকে বুঝিয়ে দেন আমাদের ক্লাসের ধরন কি আছে, কি কি আমরা আলোচিত হবে। সামারি, প্রথম ক্লাসের সামারি, যাতে ভক্তদের মধ্যে ইন্টারেস্টিং জন্মায়। অথবা আমরা এখন জব কিভাবে উন্নত করতে হবে সেই বিষয়ে আমরা কয়েকদিন ক্লাস করব। তো এক একটা টপিক সিলেকশন করুন আপনি, তাহলে আকর্ষণ থাকবে, এরপর কি আসবে, এরপর কি আসবে, এক করে কি কি আপনি আলোচনা করবেন 4 দিনে, আপনি সব বলুন। তাহলে লোকের একটা আকর্ষণ থাকবে পরবর্তী ক্লাস কি হবে। এরকম ভাবে আপনি সিরিজ হিসাবে ক্লাস চালু করতে পারেন। প্রাথমিক স্টেজে যখন ভক্তরা একটা তৈরি হয়ে যাবে, পরিবেশ হয়ে যাবে, তখন আপনি গীতা প্রবেশ করেন। সেই জন্য আমরা আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে ওয়ান টাইম সেমিনার, ওয়ান টাইম সেমিনার থেকে আপনার সারতত্ত্ব সেমিনার, সারতত্ত্ব সেমিনার পরে আমরা এখন চালু করেছি শুধু উপদেশামৃত, উপদেশামৃত, উপদেশামৃত করার পর পরে গিয়ে আমরা গীতাকে নিয়ে যাব। কেন আমাদের টার্গেট আছে এর মাধ্যমে, এর মধ্যে ভক্তদের যাহা রকম কোশ্চেন, যাহা রকম মনোবৃত্তি, তাদেরকে ক্লিয়ার করে নেওয়া, যাতে পুরো ডিভোশনাল লাইফে চলে আসে। ডিভোশনাল লাইফে চলে আসার পর তখন আপনি ফিলোসফি সবকিছু ওরাই জানতে চাইবে আপনার কাছে। যেরকম ভক্তি শাস্ত্রী, ভক্তি শাস্ত্রীতে যখন আমরা প্রবেশ করি, আমাদের জানার আগ্রহ বেড়ে যায়, আমরা বোরিং লাগে না আমাদের কারো। ভক্তি বিভাগ যখন আমরা করি, ভক্তি বিভাগ মডেল 1 মডেল 2, ভক্তি বেদান্ত মডেল 1 মডেল 2, রুচি বর্ধিত হতে থাকবে, কমবে না আপনার কখন। কিন্তু প্রথম দিকে আপনি দেন, ও করতেই পারবে না, পালাবে সব। তো সেই জন্য প্রথম দিকে নতুনদেরকে ধরে রাখার জন্য তাদেরকে থিম ভিত্তিক ক্লাস দেন, থিম ভিত্তিক। আপনি থিম তৈরি করুন, থিম তৈরি করে ক্লাস নিয়ে যান, দেখুন ক্লাস আপনার সুন্দর হবে। ওকে, ওকে, কয়টা পর্যন্ত অজিত নরতম? একটা একটা, 45 আমাদের সময় অনুসারে। ও তাই 1:45, তার মানে তবু আরো আমাদের এখানে 30 মিনিট। 1:15। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি আমি ভাবছি একটা শেষ করতে হবে। আমার এখানে তো
এখন কোন একটা বাজে, তার মানে তোমাদের এখন অনেক। ওকে, আরেকটা এখন যেটা ফলপ্রসূ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ক্লাসকে বড় করবেন না। কোনো ক্লাসে যদি 25-30 জন ভক্ত থাকে, তাকে দুটো ভাগ করতে হবে, স্মল গ্রুপ, ছোট ছোট গ্রুপ। ছোট ছোট গ্রুপে তাহলে কি হয় না, ভক্তদেরকে প্রত্যেকের সঙ্গে আদান প্রদান করতে শুরু হয়। যে আমি এখন চা- 4টে ছোট স্মল গ্রুপ ক্লাস করছি, 10 জনের বেশি নেওয়া যাবে না। এটা পরীক্ষা করা হচ্ছে এখন স্মল গ্রুপে। মানে ইন্টারেস্টিং কি, স্মল গ্রুপের ইন্টারেস্টিং হচ্ছে কি, যে যদি ক্লাসে 10 জন থাকে, তাহলে 1 ঘন্টার মধ্যে 10 জনের কাছ থেকে আমরা আলোচনা পেতে পারি। যদি ক্লাস বড় হয়ে যায়, তাহলে কাকে আপনি দেখবেন? 10 জনকে কন্ট্রোল করা অনেক ইজি, 10 জনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অনেক ইজি, কিন্তু সেই ক্ষেত্রে যদি 40-50 জন যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সম্ভব না, তাদেরকে টেক কেয়ার করা যাবে না। সেই জন্য ছোট ছোট গ্রুপ, ম্যাক্সিমাম 10, মিনিমাম 5, ম্যাক্সিমাম 10, মিনিমাম 5। তো এরকম ছোট ছোট গ্রুপ করে আপনি ভক্তদেরকে টেক কেয়ার করুন, ভক্তরা আনন্দ পাবে, সবাই বলবে আপনার। ছোট ছোট গ্রুপে করলে না সবাই বলবে, কারণ অল্প কয়েকজন লোক তো বলতেই হবে তাকে। আর অধিক লোকের সঙ্গে কেউ না কেউ বলবে, ঠিক আছে আমি চুপ থাকি। অনেক ভক্ত কাকে বলবে, বলুক না, আবার আমার দিকে নজরও পড়বে না। সেজন্য অনেক ভক্ত মানে লেজি বাম হয়ে যায় অনেক সময়, তারা ক্লাসে উৎসাহ দেখা যায় না তাদেরকে। তো সেজন্য ছোট ছোট গ্রুপ, তাদেরকে যত্ন নেওয়া, তাদেরকে ডিলিংস করা, যেটা ইন্টারেক্টিভ ক্লাস ছোট গ্রুপে করা সম্ভব, বড় গ্রুপে ইন্টারেক্টিভ হবে না। যেরকম ভক্তি শাস্ত্রীতে আগে ছিল যে ম্যাক্সিমাম 30 থেকে 30 জন, এখন অনলাইনে এসে 60 জন 70 জন গ্রুপ ওয়ার্কিং হয়ই না, এখন করা বড় মুশকিল হয়ে যায় গ্রুপ ওয়ার্কিং। তাহলে ভক্তদের মেধাবৃত্তিকে আমরা বের করতে পারছি না, প্রবলেম হয়ে যায় অনেক সময়। আর যদি ছোট ছোট গ্রুপে আপনি গ্রুপ ওয়ার্কিং করেন, অনেক গ্রুপ হয়ে যাবে, তাদের প্রেজেন্টেশন নিতে নিতে আপনার ক্লাস শেষ, ক্লাস লেন্দি হয়ে যাবে তখন ভক্তি শাস্ত্রীতে। সেজন্য সিস্টেম যে ছিল ছোট ছোট গ্রুপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন ক্লাসে কিন্তু সবাই তখন সক্রিয় হয়ে যান, ছোট গ্রুপে ক্লাসে সবাই সক্রিয় হবে। তো ক্লাসকে সক্রিয় করার জন্য এগুলো হচ্ছে ফর্মুলা, তাই না? তো মাঝে মাঝে ধারাবাহিকতাকে কাটানোর জন্য, মানে একঘেয়েমি ভাবকে কাটানোর জন্য, কন্টিনিউ একই রকম ক্লাস চলছে তো, সেজন্য আমাদের পাঠচক্রের নিয়ম অনুসারে প্রতি 8টা ক্লাস পরে পরে একটা আছে বিশেষ ক্লাস, যাকে বলি আমরা গেট টুগেদার। মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর গেট টুগেদার প্রোগ্রাম করতে হয়, তাহলে ক্লাসের যে ধারাবাহিকতা সেটা কমে যাবে। ওই দিন যে টিচার, যে শিক্ষক, সে কিছু বলবে না, সব ভক্তরাই করবে, সব নাটক করবে, ড্রামা করবে, গান করবে, শ্লোক আবৃত্তি করবে, তারা প্রবচন দিবে, তাৎক্ষণিক প্রবচন দিবে। কোনো সিনিয়র অন্য কেউ আসবে, তারা এসে আধা ঘন্টা 20 মিনিটের জন্য লেকচার দিবে। ওইটা খুব এফেক্টিভ হয় গেট টুগেদার প্রোগ্রাম। ধরুন আপনাদের এলাকায়, কোন একটা এলাকায় আপনাদের ওখানে 4-5টা ক্লাস আছে, ওই 4-5টা ক্লাসের লোক একত্রিত হবে, একত্রিত হয়ে তারা স্বাভাবিক, মানে যেভাবে ক্লাসের নিয়ম সেটা নয়, কিন্তু তারা কি করে ভজন, কীর্তন, তারপর নাটক, তারপরে কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক প্রবচন, কুইজ কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি ওই ক্লাসে পুরো থাকবে। তাহলে ওই যে 8টা ক্লাসে যে মানে একরকম আলোচনা হতো, সেটা একঘেয়েমি চলে যায়, ভক্তরা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেটাও আমাদের মাঝে মাঝে করতে হবে, তাহলে কিন্তু ক্লাসের মর্যাদা অনেক বেড়ে যায়, লোক আরো উৎসাহিত হবে। তো এগুলি আমাদের করা উচিত। আমি আর বেশি টানবো না, কিছু কোশ্চেন অ্যান্সার নেবো। 1টা 15-তে আমাকে শেষ করতে হবে, তাই আমাদের ইন্ডিয়ান টাইম। তো সবচেয়ে বেশি যেটা এসে ইম্পর্টেন্ট, এই এত কিছু যা কিছু আলোচনা করছি, এখন যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরে নির্ভর করছে আপনার পুরো যে আলোচনাগুলি হলো সেটা কতটুকু ফলপ্রসূ হবে। ব্যক্তিগত সাধনা, একজন টিচার বা শিক্ষক বা গ্রুপ লিডার, তার ব্যক্তিগত সাধনা। আপনার ব্যক্তিগত সাধনা যখন স্ট্রং থাকবে, তো স্বাভাবিকভাবে আপনার ভক্তির যে কোয়ালিটি, আপনার যে কোয়ালিটি সেটা অন্যরকম প্রভাব বিস্তার করবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সাগর ঠাকুর বলছেন, প্রিচিং ইজ নট স্পিকিং,
প্রিচিং ইজ নট স্পিকিং, প্রিচিং ইজ ব্লিডিং। প্রিচিং ইজ ব্লিডিং, খুব মানে ব্যক্তিগত, মানে খুব সুন্দর কথা, খুঁজে খুঁজে আমি পেয়েছি পয়েন্টটা। প্রচার মানে কেবল কথা বলা নয়, প্রচার হলো হৃদয়ের রক্তক্ষরণ। তার মানে যে আপনি বলছেন বাগ্মিতা সহকারে, সেটা নয়। প্রচার হলো আত্মত্যাগের মাধ্যমে নিজের জীবন রক্ত ঢেলে দেওয়া। তার মানে কি? তার মানে আপনি আপনার নিজের জীবনকে, আপনার ভক্তি জীবনে কতটা আপনি আত্মোৎসর্গ করেছেন, তার উপরে নির্ভর করছে আপনি যাদেরকে শিখাবেন তারা কতটা ভগবানের চরণে বা সোসাইটির চরণে আত্মোৎসর্গ করবে। সেজন্য আমরা শুনেছি যে মহাপ্রভু বলতেন, আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার, আচার প্রচার এই দুই কার্য, তুমি জগতের গুরু তুমি আর্য। আপনি শাস্ত্র পড়ে বক্তৃতা দেওয়া, এটাকে প্রচার বলে না। প্রচারক মানে হচ্ছে যে অন্যের কল্যাণের জন্য আপনার নিজের সুখ, আরাম ও জীবনকে কি করে আপনি গুরু বৈষ্ণবের চরণে উৎসর্গ করছেন। শাস্ত্র পড়ে পাঠ দেওয়া, সেটাকে কিন্তু প্রচার বলা হয় না। প্রচার মানে হচ্ছে অপরের কল্যাণের জন্য আপনি আপনার নিজের সুখ, আরাম এবং জীবনকে কিভাবে উৎসর্গ করেছেন। রক্ত, এই যে ব্লিডিং, ব্লিডিং এর মানে রক্তক্ষরণ। রক্তক্ষরণ শব্দটির মাধ্যমে যে বোঝায় যখন একজন মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আর তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে সে পরিশ্রম করছে। সে হয়তো চাকরি করছে, চাকরি শেষ করে এসে বাড়িতে এসে কোন রকম ভাবে ড্রেস চেঞ্জ করে তারপরে সে ছুটলো প্রচার করার জন্য। প্রচার করে এসে আবার ঘরে এসে ঠাকুরকে শয়ন দেওয়া, তারপরে রান্না করা, ভোগ লাগানো, তারপরে ঘুমিয়ে যাওয়া, পরের দিন ক্লাসে যাওয়া, তারপর শাস্ত্র অধ্যয়ন করা ইত্যাদি। কত পরিশ্রম করছে। আর এরকম যে পরিশ্রম করতে হবে, করতে পারে, বা এরকম যে আত্মোৎসর্গ করতে পারে, তার প্রচার কিন্তু ফলপ্রসূ হবে। প্রভুপাদকে দেখুন আপনি, প্রভুপাদের জীবন চরিত্র দেখুন। নিজে ম্যাগাজিন রচনা করতেন, টাইপ করতেন, দিল্লিতে যেতেন, প্রেসে যেতেন, প্রুফ সংশোধন করতেন, করে এসে নিজে সেগুলি নিয়ে প্রচার করতেন। প্রভুপাদ বলেন ইসকন, প্রভুপাদের রক্ত জল করে হয়েছে ইসকন। তাই ইসকনের প্রতিটা বস্তু প্রভুপাদের রক্ত জল করা। গুরু মাসকে দেখুন আপনি, এই অবস্থায় শারীরিক কি কন্ডিশন, আর এই অবস্থায় বিশ্ব ঘুরছেন, প্রচার করছে, প্রতিদিন প্রচার করছে। তাই না? প্রচার করতে গেলে অনেক অপমান সহ্য করতে হয়, অনেক শারীরিক কষ্ট আমাদের সহ্য করতে হয়, অনেক প্রতিকূলতা আমাদের সহ্য করতে হয়। এই রক্ত জল করতে হবে আমাদেরকে। কিসের জন্য? কল্যাণের জন্য, অন্যদের কল্যাণের জন্য। মহাপুর আদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। এই মহাপুর আজ্ঞা, প্রতি ঘরে ঘরে গিয়ে যে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। সেজন্য বলা হয় প্রচার করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। একটা আছে করুণা, আর একটা আছে সময়। করুণার সময় যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে কিন্তু আমরা অন্যকে তৈরি করতে পারবো না। নতুন লোক আসবে, অনেক ভুল করবে, অনেক উল্টোপাল্টা কথা বলবে, তারা তর্ক করবে, কিন্তু আমাদেরকে তাদেরকে সবকিছু সংশোধন করতে হবে। করুণা না থাকলে পারবেন না, আপনি রেগে যাবেন আপনি, তাই না? যেরকম ওই প্রফেসরকে প্রভু কি করলেন, প্রফেসর একটু বেশি বলে, তাই উনি ওনাকে অ্যাভয়েড করতে শুরু করলেন। তো উনি যদি সেটা না দেখে, উনি জানে না তাই এরকম তর্ক করছে, আস্তে আস্তে বুঝে যাবে। যখন ভক্ত হয়ে যাবে তখন ভাবে যে আমাদের যারা শিক্ষাগুরু তাদের সঙ্গে তর্ক করতে নেই, কেন অর্জুন আমাদের শিখিয়েছেন, যারা গুরুজন তাদের সঙ্গে কোনো মুখে তর্ক করতে নেই। তো ওটা যদি সহ্য করতেন, ওনার সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন, তাহলে উনি থেকে যেতেন। তার একটা প্রফেসরকে আমরা পেয়ে যেতাম, প্রফেসরটা চলে গেল। অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডেড।
অপারেশন সাকসেসফুল কিন্তু পেশেন্ট ডেড, এটা করা যাবে না আমাদের, তাই না? এ রক্ত জল করতে হবে আমাদেরকে, অনেক কষ্ট সহ্য করতে হবে আপনাকে, অনেক পরিশ্রম করতে হবে। নতুন ভক্তরা কত লাঞ্ছনা দেবে, আপনার কথা শুনবে না, উল্টো পাল্টা কথা বলবে, সহ্য করতে হবে আপনাকে। সেজন্য আমাদের জিবিসি কলেজে আমাদের শেখানো হয়েছিল যে সংসারকে টিকিয়ে রাখতে গেলে, অর্থাৎ মন্দিরকে যদি টিকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে গাদাকেও বাপ বলতে হবে। বুঝতে পেরেছেন? পরিবারকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে গাদাকেও বাপ বলতে হয়। যে ডান্ডা মারে তো পালাবে। তো টিকে থাকে, পরে একদিন বুঝতে পারবে। তো সেজন্য এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আহ আহ কি বলে আপনার, যারা বড়, যারা গুরুজন, যারা পিতা, যারা বড় ভাই, যারা বড় দিদি, তারাই তো সবকিছু, মানে বাবার বড় ছেলে তো সবকিছু সহ্য করে না। তা আপনি প্রিচিং করছেন মানে, আপনি প্রচার করছেন মানে আপনি বড়, আপনাকে রেকমেন্ডেশন করা হয়েছে, তা আপনাকে ছোটদের সবকিছু সহ্য করতে হয়। এর মধ্যে যে সহে সে রহে। তো এগুলি করতে হবে, এগুলি করলে দেখবেন কেউ ছাড়বে না আমাদের। এত কিছু বলছি তবুও কিছু বলছে না, তবুও আমাকে মানে মিষ্টি ভাবে কথা বলছেন, ভালোবেসে কথা বলছেন। আবার অনেক সময় না, লোকে কিন্তু আমাদের পরীক্ষা করে, আপনি দেখবেন। আমি মনে আছে আমার 1994 প্রথমে যখন আমি ইসকনে জয়েন করি, 1994-এ আমাকে 1 মাসে নিউ ভক্ত রেখে ছেড়ে দিয়েছে। যা, তুমি প্রচার করো, প্রচার বুক ডিস্ট্রিবিউশনে গিয়েছি। আর ওই বছরেই আহ প্রথম জাস্ট বুক ডিস্ট্রিবিউশনে গিয়েছি। তো পিছনে থেকে এক লোক আমাকে শুধু মানে বলছে, দেখো কি নাদুস নুদুস, খায় আর ঘুমায়, ঘরে বলে ছানা মাখন খায় আর ঘি খায়, আর দেখে দেখে কিরকম হচ্ছে, খেয়ে দিয়ে কাজ নেই, এরকম আছে। পিছনে থেকে এরকম বলছে। আর আমার একটা অভ্যাস ছিল যে যদি কিছু নিন্দা টিন্দা করতো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরতাম। আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে, কি বললেন, কি বললেন একবার, আপনার খাই না, আপনার পরি, আপনি কেন এরকম কথা বলছেন, এরকম বলা শুরু করে দিলাম। বলে মাতমা 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 মাতা, দাদু কি মনে করা। আসলে আজকে চৈতন্য চৈতন্য পড়েছিলাম, সেখানে নিত্যানন্দ প্রভুর করুণাটা পড়েছিলাম। সেখানে বলছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তো তার মানে বৈষ্ণবরা অত্যন্ত কৃপালু, তাদেরকে মারলেও তারা কিছু বলে না। তাই আমি জাস্ট আপনাকে একটু দেখলাম যে আপনি মহাপুর ভক্ত, মহাপুর বাণী প্রচার করছেন, তা আপনি কতটা বৈষ্ণব। আমি ওই কথাটা আমার এখনো মনে আছে, ওই এখনো পর্যন্ত মনে আছে। তো অনেক 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 সময় দেখবেন অনেক ভক্তরা আমাদেরকে পরীক্ষা করে, আমাদের রাগানোর চেষ্টা করবে। সেই জন্য যারা টিচার, শিক্ষক, তারা ধীর স্থির ঠান্ডা মাথায় থাকতে হবে, তাদের রিয়াকশন করা যাবে না। রিয়াকশন কিভাবে করতে হবে, এই দেখলে আরেকটা দুটো জিনিস মনে রাখবেন। যদি আপনার মন চঞ্চল হয়ে যায়, কাউকে কথা দিবেন না। আর যদি আপনি রেগে যান, কোনো সিদ্ধান্ত নেবেন না, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। তো এগুলি ক্লাসের একটা বৈচিত্র্যতা নিয়ে আসে ক্লাসে। আর একজন একজন লিডারের মধ্যে যদি এগুলো থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় যে আপনি দেখবেন, যারা আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমরা যারা বৈষ্ণব, সবাই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখে। বাইরে যারা অভক্ত, তারা যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু করে, কেউ দেখবে না। কিন্তু আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু করেন, সবাই কিন্তু নজর থাকে আপনার প্রতি। তো সেই জন্য আমাদের সাধনা অত্যন্ত মজবুত হওয়া প্রয়োজন, অত্যন্ত শক্ত হওয়া প্রয়োজন। যদি সাধনা আমরা স্ট্রং রাখতে পারি, মজবুত রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রচারে সফলতা হব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে প্রচারের অধিকার একমাত্র শুদ্ধ ভক্তদেরই রয়েছে। কিন্তু আমরা তো শুদ্ধ ভক্ত নই, তা আমরা কি করে প্রচার করব? বা গুরু বৈষ্ণবের কথায় যদি আমাদের বিশ্বাস থাকে, তারা যা আদেশ করেছেন সেই আদেশের প্রতি যদি আমাদের আহ কি বলে আম, আদেশকে পালন করার জন্য যদি আমাদের উৎসুকতা থাকে, সেটাই আমাদের যোগ্যতা, অন্য কিছু লাগবে না আমাদের। ভক্তিজার মহারাজকে আমি একটা কোশ্চেন করেছিলাম 1995-এ। মহারাজ, নামট্ট বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যারা শুদ্ধ ভক্ত তাদেরকে প্রচার করতে হবে। আমরা তো শুদ্ধ ভক্ত নই, তাহলে কেন আমাদেরকে প্রচারে পাঠিয়ে দেওয়া হলো?
তো মহারাজ বলছিলেন, তুমি কি জানো কৃষ্ণ ভগবান? বলে, হ্যাঁ জানি। তুমি মানো কৃষ্ণ যে ভগবান? বলে, হ্যাঁ মানি। ব্যাস, তুমি শুদ্ধ ভক্ত, যাও বছর করো। এরকম একটা বলে দিলেন। বাস, আর তোমাকে কোনো কোশ্চেন করতে হবে না। তুমি যদি কৃষ্ণকে মানো, তাহলে তোমার প্রচার করার যোগ্যতা হয়ে গেছে, তুমি যাও প্রচার করো। বাকিটা প্রচারে গেলে হয়ে যাবে। তারপরে থেকে আমি আর কোনোদিন কোশ্চেন করিনি। ওই জার্নি চলছে এখন পর্যন্ত। তো আর কোনোদিন কোশ্চেন করিনি। তো এই যে গুরু বৈষ্ণবের প্রতি আমাদের যে অগাধ বিশ্বাস, এটা সাধনার একটা বড় অঙ্গ। যোগ্যতা বিচারি কিছু নাই পাই, গুরুদেব তোমারই করুণা সাহার। তো গুরুদেবের করুণার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে। আর সাধনা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আমরা এগুলি মান। কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। ভগবানের শক্তি ছাড়া কেউ আমরা প্রচার করতে পারবো না, কেউ আমরা লোককে শেখাতে পারবো না। মহাপুরুষ শক্তি ছাড়া। এখন সাধনা যদি স্ট্রং না হয়, তাহলে কি মনে করবো, কর্তাহমিতি মন্যতে, তখনই ঝামেলা শুরু হবে। তো সেই জন্য সাধনা খুব স্ট্রং দরকার আমাদের, তাই না? প্রভুপাদ বলতেন যে, আরেকটা জিনিস প্রভুপাদ বলতেন, টিচিং মিনস কেয়ারিং। প্রচার মানে হচ্ছে অন্যের যত্ন নেওয়া। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য আমরা বলি, গুরু মহারাজের ওই ভক্তি বিক্স যে মডেল, ওখানে গুরু মহারাজ লিখেছেন 4C। যে কোনো ভক্তদেরকে যদি আপনি টিকে রাখতে চান, তাদেরকে 4C আপনাকে ফর্মুলা আপনাকে প্রয়োগ করতে হবে। প্রথম সি হচ্ছে কানেক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। প্রথম হচ্ছে কন্ট্যাক্ট, যোগাযোগ। তারপরে তাকে কানেক্ট, কানেক্ট মানে তার সঙ্গে কথাবার্তা। কন্ট্যাক্ট নাম্বার প্রথমে নিব আমরা, তার সঙ্গে কানেক্ট করব, তার সঙ্গে কথাবার্তা বলবো। কন্ট্যাক্ট, কানেক্ট, তারপর হচ্ছে কাল্টিভেশন। কাল্টিভেশন মানে তাকে পরিচর্যা, বাড়িতে নিয়ে আসা একদিন, চলো আসো একাদশীতে আমাদের ঘরে আসো, কিরকম প্রসাদ হয় একাদশীতে দেখো, একদিন নিমন্ত্রণ করবেন আপনি। এটা কাল্টিভেশনের মধ্যে পড়বে। কি করে আপনি পুজো করছেন, ভগবানের চরণে তুলসী পাতা কি করে দিচ্ছেন, এগুলি আপনি তাদেরকে শিখাবেন। ঠিক আছে? এটা করে কাল্টিভেশন, তাদেরকে ব্যবহারিক ভাবে। ঠিক আছে? একাদশী একাদশীতে ভালোভাবে প্রসাদ কি করে তৈরি করা যায়, রাজভোগের রান্নাতে তাকে আপনি নিয়ে আসলেন, তুমি একটু আমান্য করে দাও। ঠিক আছে? কোনো উৎসব আছে, তাদের ডাকতে পারেন আপনি। কাল্টিভেশনের মধ্যে পড়বে সব এগুলি। আচ্ছা, তার মধ্যে কেয়ার, যত্নশীলতা। 4C হচ্ছে কেয়ার। কেয়ারের মধ্যে আবার 4টি ভাগ আছে। একটা হচ্ছে আহ, কি বলে, সোশিয়াল কেয়ার, সামাজিক কেয়ার, সমাজের সঙ্গে কি করে সে চলবে তাকে শেখানো। আরেকটা হচ্ছে ফিজিক্যাল কেয়ার, শারীরিক ভাবে যত্ন। অর্থাৎ কারো যখন অসুখ হবে, কোনো ব্যাধি হচ্ছে বা কোনো রোগ হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে খোঁজ নেন, খোঁজ নিয়ে তাকে জিজ্ঞাসা করুন কোনো হেল্প প্রয়োজন আছে কিনা। খুব গুরুত্বপূর্ণ। বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। কেউ যখন কষ্ট পাচ্ছে, দুঃখ আছে, সেই সময় যদি তাকে আমরা সাথ দিই, তার কাছে কোনোদিনের জন্য সে ভুলবে না। ফিজিক্যাল কেয়ার, তার কোনো একটা রোগ হয়েছে হয়তো, তার দিশা পাচ্ছে না, তাকে গাইড করুন, যত্ন নেন। কোনো ডাক্তার থাকলে তার সঙ্গে পরিচয় করে দেন, খুব ভালোবাসবে আপনাকে, ভুলতে পারবে না আপনাকে। ফিজিক্যাল কেয়ার। তারপর হচ্ছে মেন্টাল কেয়ার, মানসিক ভাবে চিন্তাগ্রস্ত তাকে আপনি মোটিভেশনাল লেকচার দিয়ে, তাকে উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে তাকে চাঙ্গা করে তুলুন। মোটিভেশনাল কেয়ার, এটা হচ্ছে মেন্টাল কেয়ার। আর হচ্ছে স্পিরিচুয়াল কেয়ার। স্পিরিচুয়াল কেয়ার মানে আধ্যাত্মিকতা, যেটা আমরা ক্লাসের মূল উদ্দেশ্য আমাদেরকে, তাকে গীতা ভাগবত শিখাবো, সেই অনুসারে কি করে প্র্যাকটিক্যাল জীবনে সে অ্যাপ্লিকেশন করবে, জব কি করে করবে, জব কেন করবে, প্রসাদ কেন খাবে, কেন চার নিয়ম পালন করবে, আধ্যাত্মিক কেয়ার। তো এইভাবে যদি এই 4C আমরা ক্লাসের মধ্যে এস্টাবলিশ করতে পারি, সেখানে ভক্তরা আমাদেরকে ছাড়বে না কখন, আমাদেরকে যত্ন নিক। আর ভক্তরা যখন আপনাকে ফোন করবে, আপনি সেখানে আপনি ওনাদেরকে রিপিট করুন। খুব গুরুত্বপূর্ণ, যদি সময় না দিই আমরা, কেটে পড়বে। তো এই সমস্ত বিষয়গুলি যদি আমরা ক্লাসে আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আপনার নিশ্চিত যে আপনার ক্লাস অপূর্ব, মানে মানে ফল প্রদান করবে। অনেক যোগ্য যোগ্য ভক্ত আপনি তৈরি করতে পারবেন। আরেকটা জিনিস, আরেকটা বলতে ভুলে গেছি আমি, সেটা বলা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আপনি আপনার মতো সবাইকে তৈরি করুন। তার মানে
আপনি তাকে দায়িত্ব দেবেন, তাকে আপনার জায়গাটা ছেড়ে দিবেন মাঝে মাঝে, যাকে আপনি তৈরি করতে চান। ভাববেন না আপনার পজিশন নিয়ে নিবে, কখনো ভাববেন না। একজন আপনাকে আপনার পথ ছাড়তে হবে, কাউকে তো দরকার। তা আপনি যদি আপনার পূর্বসূরি উত্তরসূরি রেখে যেতে পারেন, এটা হচ্ছে আপনার বাহাদুরি। সেজন্য উত্তরসূরি তৈরি করতে হবে আপনাকে, আর তার জন্য তাকে স্বাধীনতা দিতে হবে, শিখতে হবে, তাকে ক্ষমতা ছাড়তে হবে আপনার। এটা মাথায় রাখবেন। আপনি ভাববেন না যে ওকে যদি আমি তৈরি করি, এই যা বলছে, ওর যা বলার ধরন দেখছি, এ তো আমার জায়গা দখল করে নেবে। কোনোদিন ভাববেন না। তাকে ছেড়ে দিন আপনার জায়গাটা, আপনি আবার আরেকটা জায়গা তৈরি করুন। এটা সবচেয়ে বড় বাহাদুরি একজন যোগ্য ভক্তের, যোগ্য টিচারের, যোগ্য শিক্ষকের। এটা মাথায় রাখবেন। তো এরকম যদি উদার বৃত্তি একজন লিডারের মধ্যে থাকবে, তাহলে আপনার প্রচার বর্ধিত হবে, বর্ধিত হবে, বর্ধিত হবে, বর্ধিত হবে। এটুকু বলতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 5 মিনিট সময় আছে এখনো, যদি কেউ কোনো কিছু কোশ্চেন করতে চান করতে পারেন, 5 মিনিট সময় আছে। হরে কৃষ্ণ। যারা প্রশ্ন করবেন একটু সামনে আসতে হবে। হরে কৃষ্ণ। আমাদের কানাই প্রাণ সখা হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। আপনার সুন্দর প্রবচনের জন্য অত্যন্ত ধন্যবাদ প্রভু। আপনি প্রচারের ক্ষেত্রে সাধনার উপর খুব গুরুত্ব আরোপ করেছেন। তবে আমি কিভাবে নিজের সাধনাটা ঠিক রেখে করতে পারি, এই বিষয়ে যদি কিছু বলেন। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ আমাদের যে স্ট্যান্ডার্ড দিয়েছেন, সেই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে ফলো করতে হবে। সকালবেলা মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে। মঙ্গল আরতির পর জব, এক জায়গায় বসে জব করতে হবে। জবের পরে আমরা দর্শনার্থী, প্রভুপাদ আমাদের দিয়েছেন, দর্শনার্থীর পর ভাগবত পাঠ, ভাগবত পাঠের পরে সেবা, আর রাত্রিবেলা শয়নের আগে ভগবত গীতা অর্চন, গীতা পাঠ। তো এটা একটা জিনিস, এই স্ট্যান্ডার্ড আমাদেরকে যদি আমরা ফলো করি। আজকে সকালে আমরা প্রভুপাদের কোডে পড়ছিলাম, কীর্তন, নৃত্য, প্রসাদ, 4 নিয়ম পালন। এই 4টে জিনিসের বিস্তার করতে হবে আমাদের। যদি এই 4টা জিনিসের আমাদের বিস্তার করতে পারি, তাহলে আমাদের মিশন সফল। প্রভুপাদের আজকের যে বাণী আছে, আজকে 26শে ডিসেম্বরের বাণীতে দেখবেন আপনি, ওখানে লেখা আছে প্রভুপাদ, প্রভুপাদ বলছেন, না 25শে ডিসেম্বর, সরি 25শে ডিসেম্বর, গতকালকে ছিল 25শে ডিসেম্বর বাণীতে, যে কীর্তন, নৃত্য, প্রসাদ, আর যে 4 নিয়ম পালন, এর বিস্তার করতে হবে। তা আমি নৃত্যতে যোগদান করব, কীর্তনে যোগদান করব, তারপরে ভালো করে প্রসাদ পাবো, তারপরে 4 নিয়ম পালন করব। এগুলো সবই সাধনার অঙ্গ। সাধনার অঙ্গের মধ্যে নিত্য ভাগবত পাঠ, এটাও একটা অঙ্গ। তারপরে সাধন 64টি অঙ্গ আমাদের দিয়েছেন, 64টি অঙ্গ। 64টি অঙ্গের মধ্যে 5টি প্রধান, সেগুলো আপনারা সবাই জানেন। ভক্ত সঙ্গ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগবত শ্রবণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগবত অধ্যয়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগ্রহ অর্চন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম সংকীর্তন মুখ্য ভেরি। তো সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম, এগুলো নববিধা ভক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। তার মানে হরির নাম ভালো করে যাও। আর সাধনার 99% এনার্জি এই হরির নাম থেকে আসবে, আর বাকি সব 1%। সেই জন্য সাধনাকে যদি আমি মজবুত করতে চাই, তাহলে হরির নাম ভালো করে আমাকে আশ্রয় করতে হবে। যে হরির নাম যদি কেউ ভালো করে করতে পারে, তার বাকি সবকিছু বেনিফিট সে পেয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু এই হরির নামকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো প্রভুপাদের স্ট্যান্ডার্ড, সেই সাথে সাথে হরির নামকে খুব ভালো করে গ্রহণ আর সাধু সঙ্গ, ব্যাস। তাহলে বাকি সদ্গুণ অটোমেটিক আসতে থাকবে আমাদের মধ্যে। তাই প্রভুপাদের স্ট্যান্ডার্ড ফলো করুন, ব্যাস। আর হরির নামকে একদম, প্রভুপাদ বলতেন, চ্যান্ট সিরিয়াসলি, সিট প্রপারলি। প্রভুপাদের জপ ক্লাসে দেখবেন আছে, চ্যান্ট সিরিয়াসলি, সিট প্রপারলি। যখন জব করবো আমরা এভাবে জব করব, সুন্দরভাবে জব করবো, ভালোভাবে জব করব, দেখবেন আপনার মধ্যে অনেক সদ্গুণ উৎপন্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আমার আরো বেশি উৎসাহ লাগে আপনাকে যখন ফোন করি, আপনি যখন বলেন হ্যাঁ বলো, এইভাবে যখন বলেন, এটা আমার অনেক আনন্দ পাই আমি। তো আমার যেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ক্লাসে ছেলে কালেকশন করবো কি করে, ছেলে বা ছাত্র ছাত্রী কি করে কালেকশন করা যাবে? বিভিন্ন আহ, আহ, আমাদের এখানে আমরা কি করি, আমরা যে সমস্ত ভক্তরা ক্লাসে আছে তাদেরকে উৎসাহ দিই, আমরা তাদেরকে অনুপ্রেরণা দিই। যেরকম আমার জপ ক্লাস এখন তোমার 500-র কাছাকাছি হয়ে গেছে। প্রতিদিন ভাগবত ক্লাসে 450 লোক ভাগবত জুমে ক্লাস করে। তো ক্লাসের শেষে তাদের সঙ্গে আলোচনা করা হয়, কেমন লাগলো ক্লাস। যদি আপনার ভালো লাগে তাহলে অন্যকে উৎসাহ দেন, অন্য ভক্তকে উৎসাহ দেন। তারা অন্য ভক্তকে ওই ক্লাস, আপনি ক্লাসটা অন্য কাউকে বলবেন, আজকে যে আলোচনা হলো সেটা অন্য কাউকে বলবেন আপনি। তো অন্যরা বলে তখন উৎসাহ তো বোধ করে, তো সেখান থেকে কিছু ভক্ত এখানে আসতে পারে। তো সেটা আমরা করি, আমি সাধারণত এটাই করে থাকি, যে ক্লাসের ভক্তদেরকে আমি শুধু উৎসাহ দিই। কারণ এরা তো আমার লোক, এরা তো অলরেডি ক্লাসে এস্টাবলিশ হয়ে গেছে। তাই এদেরকে উৎসাহ দিলে এরা অন্য কাউকে উৎসাহ দিবে, এটা একটা দিক। আরেকটা দিক, সাধারণত নতুন নতুন ভক্ত কালেকশন করতে গেলে আমরা চুজ করি, বিশেষ করে রথের মেলা। রথের মেলাতে সব সনাতন ধর্মের লোকেরা আসবে, তাদেরকে আমরা, তারা ওয়ান টাইম সেমিনারের জন্য তাদেরকে আমরা এনরোলমেন্ট করি। ওয়ান টাইম সেমিনার 500 লোক এনরোলমেন্ট করে। 500 জনের একটা সেমিনার হয় বলো হলের মধ্যে, তো সেখান থেকে অনেক লোককে পাওয়া যায়। তো ওয়ান টাইম সেমিনারে 51 টাকা কোর্স ফি, ওয়ান টাইম সেমিনারের জন্য 51 টাকা রেজিস্ট্রেশন করতে হবে। অনেক লোক পারে এরা। তো ওখান থেকে আমরা রথের মেলা, জন্মাষ্টমীতে যখন মন্দিরে লোক আসে, নতুন লোক, তার জন্য টেবিল করতে পারি। একটা টপিক সিলেকশন করতে হবে, একটা সুন্দর জীবন জিজ্ঞাসা বা অন্য কিছু করতে পারি আমরা। তো এরকম একটা টপিকের উপরে একটা ওয়ান টাইম সেমিনারের জন্য আমরা রেজিস্ট্রেশন করতে পারি। সেই রেজিস্ট্রেশন করে সেখানে আমরা নতুন ভক্তদের কালেকশন করতে পারি। তো সেখান থেকে সেই ভক্তদের যখন আমরা ওয়ান টাইম সেমিনার দেবো, সেখান থেকে আমরা কিছু লোক পেয়ে যাবো। সেটা করা যেতে পারে উৎসব অনুষ্ঠান থেকে। তো এইভাবে নতুন আমরা ভক্ত কালেকশন, ম্যাক্সিমাম আমরা দেখছি যেটা বেশি ফলপ্রসূ হয়, সেটা হচ্ছে ভক্তরা যখন অন্য ভক্তকে উৎসাহ দেয়, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, ইচ ওয়ান ফর্মুলা, ইচ ওয়ান এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো সেজন্য প্রত্যেক ভক্ত একজন নতুন ভক্তকে নিয়ে আসবে, বুঝি, ইচ ওয়ান। তো এই ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারি। এই ফর্মুলা প্রয়োগ করলে আমরা সেখান থেকে নতুন ভক্ত কালেকশন করতে পারি। তো এরকম পদ্ধতি রয়েছে এবার আপনার বাংলাদেশে, সেখানে পরিস্থিতি অনুসারে ইচ ওয়ান এটা বেশি ফলপ্রসূ হবে আমার মনে হয় এখানে। তো ইচ ওয়ান, আর জন্মাষ্টমীতে যদি মন্দিরের লোক আসে সেখান থেকে আমরা নিতে পারি। সেটা এখানে যত আমাদের স্টুডেন্ট আছে, যত ভক্তরা আছে, যত মাতাজিরা আছেন, প্রভুজিরা আছেন, তাদেরকে দায়িত্ব দেন ইচ ওয়ান, তখন তারা সেখান থেকে কিছু ভক্ত কালেকশন করতে পারবে। ঠিক আছে, ভক্তের উপর ঠিক আছে। আনমিউট। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে প্রভু। আমাকে এটা সদাদেব প্রভু বলছিল একবার, ওকে। যখন করোনা প্রথম শুরু হয়, তখন উনি বলছিলেন। তো প্রভুর কথাটাও আমি আর অ্যাপ্লাই করি। এটা অনেক সুন্দর একটা পদ্ধতি প্রভু। আরেকটা জিনিস, এখন গুরু মহারাজ ওদিন আমাদের নিয়ে মিটিং করেছিলেন, যে অনলাইন প্ল্যাটফর্ম সবাইকে ব্যবহার করতে, অনলাইন প্ল্যাটফর্ম। আর ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিটের প্রবচন, বেশি হবে না, ম্যাক্সিমাম 30 মিনিট, যে কেউ অ্যাটেন্ড করতে পারবে। তো অনলাইন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারি। সেটা অনলাইনটা কাজে, বাংলাদেশ তো অনলাইন এক্সপার্ট, অনলাইনটা কাজে লাগানো যেতে পারে। সেখানে বিজ্ঞাপন দেওয়া, সেখানে একটা দিন নির্দিষ্ট করে, সেখানে বিকালবেলা, রাত্রিবেলা, পাবলিকের যখন সময় হবে সেই অনুসারে ক্লাস করবো আমরা। তাহলে ওখান থেকে আমরা কিছু নতুন বক্তব্য পেতে পারি তাদের সময় অনুসারে। সেজন্য অনলাইন প্ল্যাটফর্মটা কাজে করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তো আমরা কালকে রিপোর্ট নিয়েছিলাম সমস্ত টিচারদের থেকে। তো ওরা 3 মাস পর পর আমাদের সঙ্গে যুক্ত হবেন। তা আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন টিচারদেরকে, তাহলে ওনারা অনেক উপকৃত হবে। আর এখানে অনেকে বলছেন যে আজকের ক্লাসটা সবার অনেক ভালো লাগছে।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আশীর্বাদ করবেন আমাকে, আপনারা পূর্ববঙ্গের ভক্ত মহাপুরুষ গণ আপনারা, তা আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে হয়তো সম্ভব হবে। ওকে, নেক্সট। হরে কৃষ্ণ প্রভু, প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, আমার দুইটা প্রণাম। প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি ক্লাসে বলেছিলেন যে কখনো যদি মন চঞ্চল হয় তাহলে কাউকে কথা দিতে নেই, এবং যদি আমরা রেগে থাকি তাহলে কোনো সিদ্ধান্ত দিতে নেই। তো এই পরিস্থিতি, এই ধরনের যখন পরিস্থিতি আমাদের মানে বিশেষ করে আমার ক্ষেত্রে হয়ে যায়, তখন নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। তখন যে ওই সময় যে এই যে চিন্তাটা যে দেওয়া যাবে না কথা, বা কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না, সেই জ্ঞানটাও হারিয়ে যায়। তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে করতে পারি, আমার ক্ষেত্রে একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আছে ব্রো। হুম। ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে প্রথমে বুঝতে হবে, আপনি আজকে প্রথম শুনলেন হয়তো এই কথাটা, যে চঞ্চল মনে আপনি যদি কিছু কথা দিয়ে ফেলেন আপনি লুজার হবেন। কারণ কি বলতে কি বলবেন না আপনি নিজেই বুঝতে পারবেন না। তা কোন কথা বলতে গিয়ে কোনটা হবে একটু গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য বলা হয় চঞ্চল মনে কাউকে কথা দিও না। ঠিক আছে? তো কি করতে হবে আমাদেরকে? সেই স্থান ত্যাগ করতে হবে আমাদের। মনটা চঞ্চল হয়ে গেছে তো আপনি জোরে জোরে হরিনাম করুন, একটু বেশি করে জোরে জোরে হরিনাম করুন, দেখুন মনটা স্থির হয়ে যাবে। কারণ ভগবান বলছেন না, অভ্যাস তো কোনতে যেতে চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলদ্দিন, ওই শ্লোকের পরিপ্রেক্ষিতে ভগবান বলছেন অভ্যাস করতে হবে। মাইন্ড চঞ্চল হয়েছে, মানে বিচলিত হয়ে গেছে, কি করবো কি করবো ঠিক আছে না, ইউ সাইলেন্ট। ইয়েস, পরে বলছি আমি, এখন নয় পরে বলছি। আজকে তো বুঝে ফেললেন আপনি যে চঞ্চল মনের কথা দিলে আপনি ঠকবেন আপনি। আর যদি আমরা রেগে যাচ্ছি, কোনো সিদ্ধান্ত নিলে আপনারই লুজ হবে, আপনারই ক্ষতি হবে। আপনি যারা যারা করেছেন, যজাতি দেখুন, যজাতি মহারাজ দেখুন, যজাতি মহারাজ আর শুক্রাচার্যের কাহিনী দেখুন, সেখানে ক্রোধিত হয়ে গেছেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন, অভিশাপ দিয়ে দিলেন, পরে বসলেন হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজের মেয়ের ক্ষতি। আবার নিয়েছেন, ভুল করেছেন। তো সেই জন্য কি প্রয়োজন? জাস্ট ওয়েট, সহ্য, ধৈর্য। আর এটা করতে গেলে সাধনা লাগবে, নাহলে হবে না। এই সাধনা যদি না থাকে এগুলি আমরা বুঝতেই পারবো না। মনের মনের দিকে আমরা প্রেরণা শুনবো, কিন্তু যারা সাধক তারা কিন্তু মনকে বশীভূত করে রাখে, কুর্মের মতো, সর্পের মতো। সর্পকে সাপুরিয়া মন্ত্রের মাধ্যমে তাকে বশীভূত করে রাখেন। কুর্ম তার নিজের ইন্দ্রিয়গুলি তার নিজের ভিতরে লুকে, যখন প্রয়োজন তখন বের করেন। তো কখন? যখন একজন সাধক হবো আমরা। তো সাধনা যদি আমাদের ভালো না থাকে তাহলে আপনি পারবেন না করতে। সাধনা সেজন্য প্রয়োজন। সাধনা যদি আমি ভালো থাকি তাহলে আপনি এগুলিকে বুঝতে পারবেন, কোনটা চঞ্চল মন, কোনটা ক্রোধ হয়ে যাচ্ছে। আর ক্রোধ তো বিনাশ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশাৎ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কাম ক্রোধ লোভ আছে নরকের প্রশস্ত রাস্তা, রাজপথ। তাই না, নিজেকে আপনি করতে পারবেন। তো সেই আমার সাধনা একজন mentor খুব ভালো প্রয়োজন আমাদের জীবনে। তো এইসব ব্যাপারগুলিকে আমাদেরকে ভালো করে ধ্যান দিতে হবে। তো সাধনা যদি মজবুত না হয় আপনি কিন্তু পারবেন না। সেই জন্য সাধনা স্ট্রং করুন, দেখবেন আপনি সবকিছু ঠিক মতো হয়ে যাবে। ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভু, প্রণাম প্রণাম। হ্যাঁ, ক্লাসে করতে পারি, যেমন ধরেন আমার একটা ক্লাসে 10 জন ছিল, আহ, তার মধ্যে 30 জন, 10 জনের 10 জনের বয়স হচ্ছে, সরি 8 জনের বয়স হচ্ছে 30 বিলো, আর 2 জন হচ্ছে 40 অ্যাবাভ। এই 2 জন 40 অ্যাবাভ যেগুলো, এগুলো এখন আর ক্লাস করে না। তো এটা একটা প্রশ্ন, কত এসে আমরা টার্গেট করা দরকার। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি প্রথম প্রথম যখন ক্লাস দিচ্ছি তখন কাউকে, ইন্ডিভিজুয়াল কাউকে কোনো প্রশ্ন করতাম না, প্রশ্ন ছুড়ে দিতাম। ওখান থেকে যারা ভালো করতো,
মধ্যে 1 বছর 1.5 বছর যাওয়ার পর আমি ইন্ডিভিজুয়াল প্রশ্ন করতেছি, তখন একটা স্টুডেন্ট বলতেছে প্রভু এখন অনেক কঠিন হয়ে গেছে, তারপর ওই মাথা ব্যথা বা বিভিন্ন অসুখ গুলো আসতে চায় না। তো তো এটাই তো এটাই কি ইন্ডিভিজুয়াল করাটা ঠিক হচ্ছে না? আমার দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রশ্ন করা। হরে কৃষ্ণ। ওকে, আমাদের আমাদের প্রথমটার উত্তর হচ্ছে, যার মধ্যে উৎসাহ রয়েছে তাকেই আমরা ক্লাসে যোগদান করাবো। যার মধ্যে উৎসাহ রয়েছে। অনেক সময় দেখা যায় 40 লোকের মধ্যে উৎসাহ প্রচুর থাকে, আবার আবার নিচের লোকেদের উৎসাহ থাকে না। তো ওইটা আমরা দেখবো না বয়স, প্রথমে আমাদের ক্যাটাগরি থাকবে কার মধ্যে জানার আগ্রহ রয়েছে, শেখার আগ্রহ রয়েছে, তাদেরকে আমরা নির্ণয় করবো ফার্স্ট। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক, নর্মালি ক্ষেত্রে দেখা যায় যারা অল্প বয়সী লোক তাদেরকে বোঝানো যত ইজি, বয়স্ক লোককে বোঝানো তত বড় কঠিন, এটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিচার করতে হবে দেশকাল পাত্র অনুসারে আপনার স্থিতি কি আছে। যদি দেখছেন আপনি 40 বছরের উপরে, তাদের মধ্যে উৎসাহ নেই, কোনো রকম হেলদোল নেই, প্রগতির কোনো লক্ষণ নেই, তারা না পার্টিসিপেট করছে, না তারা আহ কোনো কিছুতে যোগদান করছে, তো সেক্ষেত্রে তাদেরকে অন্যরকম ভাবে ট্রিটমেন্ট করতে হবে। প্রথমে পার্সোনাল তাদেরকে নিয়ে বসে, সবার সম্মুখে না বসে তাদেরকে পার্সোনাল নিয়ে বসে আপনি পার্সোনাল কেয়ার করতে পারেন। পার্সোনাল কেয়ারে যদি না হচ্ছে, তারপর ধীরে 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 তাদেরকে আপনি অন্যদিকে ডাইভার্ট করতে পারেন। মেইন হচ্ছে কিন্তু যাদের মধ্যে উৎসাহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে, সেটাকে আপনি চুজ করুন ফার্স্ট। এটা হচ্ছে মেন জিনিস। তো নর্মাল ক্ষেত্রে আমরা দেখছি অল্প বয়সী লোকদেরকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বয়স্ক লোকদেরকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কিন্তু আবার অনেক উৎসাহ লোক আছে। আমার কাছে একটা রিটায়ার্ড করে একটা লোক এসেছিল, ওনার মধ্যে যা উৎসাহ, এ কাজ উনি সবকিছু অনেক অনেক ক্লাস শুরু করলেন, এমন উৎসাহ রয়েছে এখনো পর্যন্ত, মানে প্রায় 80 সুইসেই, মানে এখনো পর্যন্ত উৎসাহ নিয়ে এগোচ্ছেন। দেখতে হবে উৎসাহ কার মধ্যে রয়েছে। যে ভজে সে বড়, ওই ফিলোসফি যেখানে যে ভজে সে বড়। তাই সেই ফিলোসফি দেখে আমরা কে ভজনা করছে দেখবো, আমরা কে ভজনা করতে চায়, কে এগোতে চায়, তাকে আমরা সহায়তা করবো। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেখুন, প্রশ্ন আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল করব বা প্রশ্ন ছুড়ে দেব। আপনার ক্লাসের ধরন আপনাকে বুঝতে পারে কে কোনটা নিতে পারবে। যেটা প্রশ্ন ছুড়ে দিলে ভালো লাগছে ওদের, আর ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করলে সেটা ইনসাল্ট ফিল করছে, তা আমি জানি না, তবু আমাকে আপনাকে সেটা মনোবৃত্তি মনস্তাত্ত্বিক হতে হবে। কোন স্টুডেন্ট কি বলতে পারবে, কি উত্তর দিতে পারবে, সেটা আপনাকে জানতে হবে। যে স্টুডেন্ট উত্তর দিতে পারবে না, তাকে যদি আপনি কোশ্চেন জিজ্ঞাসা করেন, সে তো পুরো লজ্জায় পড়বে। তো সেটা তো আমাদের করা যাবে না। সেজন্য টিচারকে চতুর হতে হবে, তাকে মনস্তত্ত্ববিদ হতে হবে, ভক্তদের মনে ঢুকতে হবে, সে কোনটা করলে সে আনন্দ পাবে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো ওরকম না করলে প্রশ্ন যদি আমি, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন ছুড়ে দিতে হবে, কে বলতে চাও। কিন্তু ইন্ডিভিজুয়াল বললে অনেক ভক্ত আনন্দ পায়, কিন্তু সেই প্রশ্নের ধরনটা আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা প্রভু, অজিত নরোত্তম প্রভু, আপনি কি এই বিষয়ে কোনো কিছু আপনি আমাদের সঙ্গে যোগ করতে চান? এরকম ধরেন, আপনি এরকম প্রশ্ন করলেন, আপনি এরকম একটা প্রশ্ন করলেন, আপনি কি কিছু যোগ করতে চান প্রভু? না না প্রভু, আমি যোগ করবো না, এটা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কিন্তু আপনি যদি বলেন আপনি এটা বলুন তো, তাহলে হয়তো মানে ডাইরেক্টলি হিট হয়ে গেল। তো সেরকম না করে আপনার ভক্তদের ধরন আপনাকে দেখতে হবে, সেই অনুসারে স্টুডেন্টের ধরন দেখে আপনাকে এগোতে হবে। তা না হলে আপনি যদি সবাইকে শিখেছি আমরা একটা, যে আমাদেরকে এখন ইন্ডিভিজুয়াল কোশ্চেন করতে হবে, কিন্তু আমার বলার তাৎপর্য হচ্ছে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয় যদি আমরা ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ তৈরি করি, তার মধ্যে নাম ধরে ডাকা, তাই না? তো নাম ধরে ধরে আজকে আমার সঙ্গে পরিচয় হলো, 1 বছর পরে যদি আপনাকে দেখি, আপনাকে নাম ধরে, প্রভু, হ্যাঁ প্রভু আপনি আমার নাম মনে রাখলেন, ওটা একটা এফেক্ট হয়। ঠিক আছে? তা প্রভু, আপনি আপনি কিছু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আপনি অনেকদিন ভজন করছেন, আপনি খুব সুন্দর, আপনি ভক্তি করছেন, আপনি সেবা খুব ভালো করছেন, আপনি দেখতে পাচ্ছি, তো আপনার একটু রিলেশন আমি শুনতে চাই। প্রথম দিন যদি দেখছেন আপনি খুব লজ্জা পাচ্ছে, ওকে ওকে প্রভু, ঠিক আছে, আচ্ছা আর কে বলতে পারেন, তখন আপনি ঘুরিয়ে দেন, আপনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেন, বেশিক্ষণ টাইম নেবেন না আপনি। তো এরকম দেখতে হবে আমাদেরকে। তা নাহলে ভক্তরা ভক্ত ভাবে যে প্রভু আমাকে জেনে শুনে প্রভু আমাকে সবার কাছে অপদস্থ করার চেষ্টা করছে। এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। ঠিক আছে অজিত নারায়ণ প্রভু, আপনাদের ওখানে 2টো বেজে গেছে।
প্রভু প্রভু আরেকটা প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন আমাদের মহড়া মাতাজিরা মন্দির কেউ প্রশ্ন থেকে করলো না। আছে সুবিজয় প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আপনি যে প্রথমে বললেন যে ফ্রেন্ডশিপের কথা, তো আমি আজকে দেখলাম আপনার ক্লাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মুখে একটা স্মিত হাসি, একটা স্মাইলিং, এটা লেগেই আছে। তো আমি মনে করছি এটা একটা প্রচারকের গুণ। তো এটা আমি শিখতে পেলাম, যেরকম ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে একটা স্মিত হাসি দিয়ে বলতে শুরু করেছেন, আপনিও ঠিক সেম আমাদের স্মিত হাসি দিয়ে বলতে শুরু করেছেন। এটা আমার মধ্যে একটা এফেক্ট করেছে এটা। আর আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে কেয়ারের মধ্যে বলছেন ফিজিক্যাল কেয়ার, মেন্টাল কেয়ার, তো অনেক সময় স্টুডেন্টের মেন্টাল, ফিজিক্যাল, সোশ্যাল কেয়ার নিতে গিয়ে দেখা যায় আমি অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি। তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক বৈষয়িক জীবনে আমি অনেক বেশি ইন্টারফেয়ার বা প্রবেশ করে যাচ্ছি, স্পিরিচুয়ালিটি যেন বাদ পড়ে যাচ্ছে। এটা রেগুলেটেড কেয়ার কিভাবে নেওয়া যায়, এটাই আমার প্রশ্ন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বড় সমস্যা। ব্যাপার হচ্ছে কি, কবাডি খেলা জানেন? কবাডি খেলা দেখেছেন? কাবাডি খেলা দেখেছেন? খেলেছেন কখনো কাবাডি? কাবাডিদের দুটো কোর্ট থাকে, একটা হচ্ছে নিজের কোর্ট, আর একটা হচ্ছে শত্রুর কোর্ট। তো নিজের কোর্ট থেকে আমরা টিক 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 করে আমরা অপর করে যাই, কিন্তু লক্ষ্যটা থাকে কোথায় আমাদের? লক্ষ্য কোথায় থাকে? টাস করে কি করে ঘরে ফিরে চলে আসবো, হ্যাঁ কি না? যে টাস করে কি ফিরে চলে, এখন টাস করতে গিয়ে যদি আপনি দেখছেন বেশিক্ষণ করে দাঁড়িয়ে যান ওখানে, তাহলে কি হবে? সবাই ধরে নেবে আপনি আউট। তো আমাদের প্রচারকরা হবে কাবাডি খেলার মতো, প্রচারক হবেন কাবাডি খেলার। আমাদের মন প্রাণ সবকিছু আমাদের কৃষ্ণ গুরুর জন্য, আর বাক্য পাবলিকের জন্য। মন কৃষ্ণের জন্য, কিন্তু মন আর বাক্য মনটা পুরো কৃষ্ণের দিকে থাকবে, অর্থাৎ আমার সাধন ভজন ইত্যাদি দিকে, কিন্তু বাক্যটা আমরা ভক্তদেরকে দেবো। এবং সেটা করতে গিয়ে যদি আমরা ওখানে থেকে যাই, তাহলে কিন্তু ক্যাপচার হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকের জন্য একটা বাউন্ডারি, সীমাবদ্ধতা রয়েছে। ওই সীমার বাইরে আমি অতিক্রম করার চেষ্টা করবেন না। কাউকে হেল্প করতে হয়, অবশ্যই হেল্প করতে হবে, কিন্তু হেল্প করতে গিয়ে যদি আপনি প্র্যাকটিক্যাল ওর মধ্যে জড়িয়ে যান, সেটা তো বুদ্ধিমানের কাজ নয়। সেই জন্য অতিরিক্ত আমরা যেন না কিছু করি, যতটা দরকার ততটা করুন। তো অতিরিক্ত জড়িয়ে গেলে মুশকিল। অবশ্যই ভক্তদেরকে আমাদেরকে যত্ন নিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু অতিরিক্ত যেন আমরা না জড়িয়ে যাই, আপনার এখতিয়ারের বাইরে যেন না যান। একজন প্রচারকের একটা বাউন্ডারি রয়েছে, একটা ব্রহ্মচারীর একটা বাউন্ডারি রয়েছে, একটা গৃহস্থের একটা বাউন্ডারি রয়েছে, একটা সন্ন্যাসীর একটা বাউন্ডারি রয়েছে। ওই বাউন্ডারির বাইরে যাবেন না কখন, গেলেই আপনি পুরো কিক আউট হয়ে যাবেন। তো সেজন্য আমাদের সাধনা খুব দরকার। ভালো যদি সাধনা না হয়, তাহলে কিন্তু আপনি ভিতরে ঢুকে যাবেন, আর ভিতরে ঢুকে গিয়ে আপনি পুরো জড়িয়ে যাবেন। আমরা হেল্প অবশ্যই করব, কিন্তু আমাদের নিজেকে বাঁচিয়ে। আর হেল্প করতে গিয়ে আপনি জড়িয়ে পড়লেন, আপনি পুরো আউট হয়ে গেলেন, তাহলে কি করে হবে? অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডেড, ওইটা হবে না। এটা মাথায় রাখবে। তাই আমাদেরকে রোগীকে বাঁচাতে হবে, ডাক্তারকে বাঁচতে হবে, সবাইকে বাঁচতে হবে আমাদেরকে। তো এইভাবে প্রচারে সবসময় খেয়াল রাখবেন, নিজের জন্য নিজের সাধন ভজনটা নিয়ে কম্প্রোমাইজ করবেন না। নিজের সাধন ভজন দেখতে হবে। আপনি প্রচার করছেন প্রচার করছেন প্রচার করছেন, নিজের কোনো সাধনা নেই, কয়দিন চলবে আপনার প্রচার? পুরো ফাঁকা হয়ে যান। আমাদের অবস্থাটা কি, একটা কুয়োর সঙ্গে যদি একটা সরোবরের সম্পর্ক থাকে, সরোবরের সঙ্গে যদি সাগরের সঙ্গে থাকে, কুয়োর জল কখনো শুকাবে না। কিন্তু কুয়ো থেকে জল তুলছেন, তার সঙ্গে সরোবরের কোনো সম্পর্ক নেই, তো কয়দিন পরে কি হবে? পুরো কুয়ো শুকিয়ে যাবে। তার মানে কি, আমরা প্রচার করছি, তার আমরা খালি হচ্ছে জ্ঞান, আমাদেরকে জ্ঞান আবার ঢুকাতে হবে। তার মানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার যে গুরুবর্গ রয়েছেন, তার সঙ্গে আমার সম্পর্ক রাখতে হবে। আমি প্রবচন দিচ্ছি, আমাকে প্রবচন কারোর কাছে শুনতে হবে। এই পন্থা আমাদেরকে ধরে রাখতে হবে, তাইলে কিন্তু আমরা টিকে যাবো, তা নাহলে মুশকিল আছে। সেই জন্য সাধনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন প্রচারকদের। ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ অজিত নারোত্তম বাবু। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমরা আপনার কৃপা আশীর্বাদ আরো বেশি বেশি করে পেতে চাই। তো আমাদেরকে আপনি সময় দেবেন, যেহেতু আমরা চেষ্টা করছি শুধুমাত্র একটু প্রচার করার জন্য। এখানে যারা আছে ওরা খুব ওদের উৎসাহ আছে। পরিস্থিতি খারাপ হলেও কিন্তু ওরা প্রচার করে, গ্রন্থ বিতরণ করে। তো আপনাদের মতো ভক্তদের সঙ্গ পেলে ওরা আরো বেশি উদ্বুদ্ধ হবে। আমরা আপনার কৃপা আশীর্বাদ চাই। হরে কৃষ্ণ প্রভু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি জানি না কোথায় যদি ভুল টুল বলে ফেলি, আপনারা ক্ষমা করে দিবেন। আর যদি কিছু ভালো লাগে সেগুলিকে নিজের জীবনে প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, সেটাই আপনাদের কাছে প্রার্থনা। আর আমাকে আশীর্বাদ করবেন যেন এইভাবে আপনাদের সেবায় নিযুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।